এই যে ভানগার ফুট সবাই জানে খুব হরর, বেগুন কোদর সবাই জানে হরর। সেখানে গিয়ে কিছু ইউটিউবার ভিডিও করছে, ছাড়ছে যে না দেখো আমরা ঠিক কিছু নেই, এইসব বাজে কথা। কিন্তু তার পরবর্তীতে কি হচ্ছে, এমনকি 1 মাস পরেও হতে পারে, কেউ কিন্তু জানে না। সাধারণত আমি যতগুলো বাস্তুর মাটি দেখেছি বা বাস্তু ভিজিট করেছি, আষ্টে গন্ধ বের হয়। যদি কোনো এনটিটি বা কোনো নেগেটিভ কিছু থাকে, আষ্টে, বা কেউ যদি তন্ত্র করে রাখে, আষ্টে গন্ধ বের হয়। আপনার বাড়ির মাটি থেকে সুগন্ধ বের হচ্ছে, আপনি নিজের শুকুন একবার ভালো করে। এবার এলো দশমীর দিন, দশমীর দিন যখন মণ্ডপে মাকে বরণ করতে যাওয়া হয়, ও তখন সারা গায়ে মুখে সিঁদুর লেপে বসে। ওর মায়ের হাত থেকে বরণের থালা পড়ে মা অজ্ঞান হয়ে গেছে ওকে দেখে। হঠাৎ করে সিঁদুর মেখে এসে বলছে, আমায় বরণ কর, বাইরে কোথায় যাচ্ছিস। রাত্রিবেলা দেখে ওই ঘুঙুর পরে এবং পুরো সেজে, একদম মেয়ে ছেলের মতো সেজে, কাঁচা মাথাটা খাচ্ছে, মানে ছাগলের মাথাটা কাঁচা খেতে দেখেছিল। এমন কোনো এন্টিটি আছে যেটা কোনো রাজনৈতিক ব্যক্তির কাছে থাকলে সে ভালো ফল করবে? একটা জিন আছে, তার নাম হচ্ছে হামজাদা। আজকে যদি এখানে দেব থাকে, লোক কি আমাকে পাত্তা দেবে? তোমাকে পাত্তা দেবে? দেবকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে। কিন্তু ওই দেবের মাঝখানে থেকেও আমি নিজে পপুলারিটি নিয়ে বেরিয়ে যেতে পারি, যদি আমি হামজাদকে সিদ্ধ করে রাখি। শাবর মন্ত্রের ক্রিয়া যেগুলো হয় সেগুলো কি? সব কিছু শাবর মন্ত্রে করা যায়, এভরিথিং। পুতুল ক্রিয়াও করা যায় শাবর মন্ত্রে। আকর্ষণ, বিদ্বেষণ, মারণ, উচ্চাটন, সমস্ত কিছু করা যায় শাবর মন্ত্রে। দেখো, নবরাত্রি বা মায়ের সাথে কিন্তু বলির একটা সম্পর্ক রয়েছে, মাস্ট বল। সবাই বলে মা হয়ে কি বলি চায়, কোনো প্রাণীর হত্যা চায় না। কারা চায় সেটাও ব্যাখ্যা করি। যে আমরা বহু বাড়িতে শুনি, দেখবে বলবে মায়ের নুপুরের আওয়াজ পাওয়া যায়, আমার ঘরে মা ঘুরে বেড়ায়, বা ভর চাপলে মায়ের ভর চেপেছে। মাকে নেওয়ার মতো ক্ষমতা কারণ নেই। মায়ের গণেদের নিলে হিলে যাবে সে, মাকে নিলে আর জীবিত থাকবে না, খণ্ডে বিভক্ত হয়ে যাবে। যত নোংরা মানে জায়গার মধ্যে ডাকিনি সাধনাটা করতে পারবে তত বেটার। পোস্টমর্টম যে ঘরে হয়, সে ঘরে সব থেকে ভালো পিশাচিনী ডাকিনি সাধনায় সিদ্ধি লাভ করে। ফাইনালি পূর্ণিমাদিকে আপনারা অনেকেই চাইছিলেন ইউটিএসে, আর আজ পূর্ণিমাদি ইউটিএসে। পূর্ণিমাদির আজকে ইউটিএসের ডেবিউ। আজকের পডকাস্টে পূর্ণিমাদি মারাত্মক একটি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। এছাড়াও আদিবাসী তন্ত্র নিয়ে অনেক কিছু আমরা আলোচনা করেছি, ডাকিনী, যক্ষিণী, হাকিনী, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। তো চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। পূর্ণিমাদি অন ইউটিএস। পূর্ণিমাদি, ইউটিএসে তোমাকে প্রথমবার স্বাগত। কেমন আছো? আমি একদম বিন্দাস। তোমরা কেমন আছো বলো? তোমরা সকলে, যে কারণ ক্যামেরার পেছনে যে আছে আমি তাকেও বলছি। আমরা তো খুবই ভালো আছি, আর আরও ভালো, আরও হাসি আমার মুখে, কারণ তুমি প্রথমবার এলে ইউটিএসে। তো আজকে আমরা, তুমি আছো যখন, ভৌতিক ঘটনা তো শুনবই, তোমার সলভ করা ঘটনা, আর তার সাথে বিভিন্ন আদিবাসী তন্ত্র নিয়ে যেগুলো আজ পর্যন্ত তুমি বলোনি, সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। আগে আমরা, যেহেতু তুমি আছো, লোকে ঘটনাই শুনতে চাইবে, তাই ঘটনা দিয়েই শুরু করি। হ্যাঁ, দেখো, আজকে যে ঘটনাটা আমি জানাবো সেটা রিলেট করেই কিন্তু আজকে আমি চাইছি যে কিছু সাধনার ব্যাপারেও কথা বলবো, যেগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে বা যেগুলো মানুষের করা উচিত না সমস্ত কিছু আমি ক্লিয়ার করব। তো এবার প্রথমে আমি ঘটনায় আসছি, অবশ্যই খুব মন দিয়ে দর্শকদের শুনতে বলবো আমি, কারণ সমস্ত কিছু জিনিস কিন্তু ছেলে খেলা নয়। এই যে আজকাল ইউটিউবের জগতে অনেক দেখবে ইয়াং জেনারেশন আছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করছে, এমনকি ওই যে লেবু লঙ্কা রাস্তায় পড়ে আছে, এসব কিছু হয় না, এটা প্রুভ করার জন্য দেখা গেল ওই লেবুটাকে নিংড়ে শরবত করেই খেয়ে নিল, যে দেখো আমি সুস্থ আছি, কিছু হয় না। আমি একটাই বলবো, আপনারা সেটুকুই শুনছেন যেটুকু ক্যামেরায় দেখানো হচ্ছে, তার পেছনে কি হচ্ছে বা তার পরবর্তীতে কি হচ্ছে কেউ কিন্তু জানে না। এই যে ভানগার ফোর্ট সবাই জানে খুব হরর, বেগুন কোদর সবাই জানে হরর। সেখানে গিয়ে কিছু ইউটিউবার ভিডিও করছে, ছাড়ছে যে না দেখো আমরা ঠিক কিছু নেই, এইসব বাজে কথা। কিন্তু তার পরবর্তীতে কি হচ্ছে, এমনকি 1 মাস পরেও হতে পারে, কেউ কিন্তু জানে না। তো এর আমি 2জন ছেলের আমি ঘটনা বলবো। কেসটা এসছিল আমার কাছে গত বছর দুর্গাপুজোর পর। হ্যাঁ, দুর্গাপুজোর সমসাময়িক বা কিছুদিন বাদে, এরম হবে, এতটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো 2টি ছেলে, সঞ্জয়
আর পাপাই, দুটি বন্ধুর নাম, দুই বন্ধু। সঞ্জয়দের আদি বাড়ি ছিল তোমার ওই সিউড়ি সাইডে, সিউড়ির দিক করে, মানে গ্রাম, একদম গ্রাম, আদি বাড়ি ওটা, বিশাল পৈতৃক বাড়ি। আমি বিশাল এই কারণে বলছি কারণ আমি বাস্তু ভিজিট করতে গেছিলাম। বিশাল বাড়ি। তো পুরোনো দিনের বাড়ি যেরম হয় বাস্তু মেনটেন করেও হয়তো করা হয়নি, যাই হোক, কারণ ওদের সাউথ ওয়েস্টে বাথরুম ছিল, নৈরিত কোণে বাথরুম ছিল, ঠিক আছে। এবার ছেলেটি ওখানকার, কিন্তু কর্মসূত্রে কলকাতায় চলে আসে, এমএনসিতে জব করতো এবং পরিবারে বৃদ্ধ বাবা আর মা, তো বাবা মাকে নিয়েই ছেলেটি কিছুদিন বাদে আসে, অবিবাহিত। কিন্তু দুর্গা পুজোর সময়টা করে তারা ওখানে যেত, কারণ ওদের ওখানে নিজস্ব পুজো হতো। সিউড়ি মানে বুঝতে পারছো তারাপীঠের খুব কাছে। তো ওখানে ওরা দুর্গাপুজোর সময় সে বছর যায়, দুইজনই যায়। এবং ওখানে এতকাল তারা ছিল, কোনো রকম কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়নি। সেই কারণেই কোনো জ্যোতিষী বলো, তান্ত্রিক বলো, কারোর দরকারও পড়েনি। কিন্তু এত দিন যাবৎ ওই গৃহ বন্ধ অবস্থায় পড়ে থাকে। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, ওরা এখানে চলে আসার পর বহুবার বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে, কারণ ওরা এখানে ফ্ল্যাট কিনে নিয়েছে। ওরা বাড়িটা বিক্রি করার যতবারই চেষ্টা করেছে, লোক দেখে গেছে। সত্যি বলছি, ওই বাড়িটা দেখলে তোমার নিজেরই নিতে ইচ্ছা করবে, মানে অসাধারণ। এবং পুরোনো দিন হলে কি হবে, মেনটেন খুব ভালো করে রেখেছে, মানে দেখে মনে হবে না তোমার যে এই ঝরে পড়ছে খোসলা চুন, ওসব কিছু না, একদম সুন্দর। তো ওরা বাড়িটা বলছে, এটাই আশ্চর্য হয়ে যাচ্ছি, এমনকি একজন পুলিশ ইন্সপেক্টর, তার অর্থের অভাব নেই সাধারণত, ওই বাড়িটা কেনার মতো ক্ষমতা আছে, সে এসেছে অ্যাড দেখে এবং বাড়িটা দেখে খুব পছন্দ, এমন পছন্দ যে ও 5,000 টাকা অ্যাডভান্স করে গেছে। 5,000 টাকা জাস্ট এরকম হাতে দিয়ে গেছে যে দেখুন, কাউকে দেবার হলে আমাকে আগে ফোন করবেন, আমি কিন্তু এটা নেবই, শিওর শট। ওই পুলিশ অফিসারের মেয়ে, 11 বছর বয়স, সে মারা যায় হঠাৎ করে। আচ্ছা। তো তারপর তার এই বাড়ি কেনার ব্যাপারটা পোস্টপন হয়ে যায়, সে আর এদিকে আর অগ্রসর হয় না, নেয় না। তো সেটাই ওই ভদ্রমহিলা বলে, দিদি আশ্চর্য হয়ে গেছি, বাড়িটা যতবারই বিক্রি করার চেষ্টা করছি, বাড়িটা কিন্তু বিক্রি করা যাচ্ছে না। এই রিলেটেড বিষয় নিয়েই কিন্তু এসেছিলেন ভদ্রমহিলা আমার কাছে ভিডিও দেখে, যে বাস্তুর মাটি নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ অবশ্যই নিয়ে আসবেন, মাটি হোক বা ঝাড় দিয়ে ধুলো হোক নিয়ে আসবেন। উনি নিয়ে আসেন চেম্বারে। আমি যখনই জিনিসটায় হাত দিই, আমি অত্যাধিক সুগন্ধ, মানে মাটিটার মধ্যে ও খুব সুন্দর গন্ধ আমি পাই, খারাপ গন্ধ না কিন্তু খুব সুগন্ধ পাই। আর ঝটকা লাগে একটা, মানে মাটিটায় হাত দিয়ে একটা যেন চিরচির করে ওঠে, আঙুল দুটো যেন চিরচির করে ওঠে। আমি হাতটা সরিয়ে নিই সাট করে। তা আমি বলি যে দেখুন, বাড়িটায় প্রবলেম আছে কিনা আমি না বুঝতে পারছি না। কারণ হচ্ছে, সাধারণত আমি যতগুলো বাস্তুর মাটি দেখেছি বা বাস্তু ভিজিট করেছি, আষ্টে গন্ধ বের হয়। যদি কোনো এনটিটি বা কোনো নেগেটিভ কিছু থাকে, আষ্টে, বা কেউ যদি তন্ত্র করে রাখে, আষ্টে গন্ধ বের হয়। আপনার বাড়ির মাটি থেকে সুগন্ধ বের হচ্ছে, আপনি নিজে শুকুন একবার ভালো করে, ভদ্রমহিলাকে শোকায়, ও গন্ধ পাই জ্যাসমিনের যেমন গন্ধ হয়, চন্দন মিশ্রিত, ওরকম একটা গন্ধ। বলছে হ্যাঁ সত্যি তো, আমি তো কিন্তু আমার বাড়িতে এই গন্ধটা বের হয় না। আল্লাহ, আপনার বাড়িতে কোনো শব্দ, এমন কিছু শব্দ পান যেটা মানে আনন্যাচারাল বলে? বলছে হ্যাঁ, ভয় শব্দ বলতে দেখুন, ছাদের ওপর মাঝে মধ্যে ঘুঙরুর আওয়াজ পেয়েছি, ছাদের ওপরে পেয়েছি, মানে ঘুঙরু পরে হেঁটে যাওয়ার শব্দ। আল্লাহ, তাহলে আপনাকে একবার বাস্তুটা ভিজিট করাতে হবে, কোনো সমস্যা নেই। বলছে আপনি কবে যাবেন বলুন বাস্তু ভিজিট করতে? না যাব। আমি বাস্তু ভিজিট করতে যাই, দুর্গাপুজোর আগে যাই, দুর্গাপুজোর আগে বাস্তুটা ভিজিট করতে যাই, বাস্তু ভিজিট করি। আমার ভাইবটা ভীষণ ভালো লেগেছিল। ওনাকে বলেই এলাম, আপনার প্রবলেম একটাই, সাউথ ওয়েস্টে বাথরুম, এটা কিন্তু ভেঙে দিন বা বন্ধ। বলছে দেখুন, এখন তো এখানে থাকছি না, তো বাথরুমটা শুকনোই। আলাম বাথরুম শুকনো থাক ভেজা থাক এটা ম্যাটার করে না, প্যান যখনই বসে যাচ্ছে, পটি প্যান, তখনই সেটা তার মানে বাথরুম রূপেই গণ্য হচ্ছে। তো সাউথ ওয়েস্ট মানে নৈরিত কোণ, সেটাকে আমরা রাক্ষস দুয়ারও বলতে পারি বা রাহুর দিক পুরোপুরি। তো এখানে যদি বাথরুম চলে আসে, তাহলে সে নেগেটিভ জিনিসকে বেশি অ্যাট্রাক্ট করবে। কোনো কোণ, যেমন নর্থ ইস্ট বা সাউথ ওয়েস্ট, বাথরুম একদমই চলবে না। নর্থ ইস্টে বাথরুম থাকলে সেই বাড়িতে ক্যান্সার হবেই, ব্লাড রিলেটেড প্রবলেম, থ্যালাসেমিয়াও হতে পারে, অ্যানিমিয়াও হতে পারে, বা ব্লাড ক্যান্সার হতে পারে। আমাদের বাস্তু কিন্তু আমাদের রোগের মেন কারণ, ঠিক আছে। ওনাকে গিয়ে বললাম এইটা খালি চেঞ্জ করুন বা ভেঙে দিন, দরকারে থাকবেন না থাকবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভেঙে দিন। আর কিন্তু আপনার বাস্তুর ভাইব ভীষণ ভালো, মানে আমার খুব শান্তি লাগছে, একটা ভেতর থেকে ভীষণ শান্তি। তো এটা ঢুকলে না বোঝা যায়। তো বললাম তাহলে, বলছে তাহলে কিছু প্রবলেম নেই, বাড়িটা বিক্রি হচ্ছে না কেন দিদি তাহলে?
তা আমি বললাম যে দেখুন কেন বিক্রি হচ্ছে না জানি না, আমি তো আর রাত থাকতে পারি না কোনো ক্লায়েন্টের বাড়িতে গিয়ে, এইভাবে তো বাস্তু ভিজিট করতে গিয়ে রাত থাকতে পারি না, এবং ওরাও ফিরবে, কলকাতা ফিরে যাবে। সিউড়ি মানে যথেষ্ট তোমার 6-6.5 ঘন্টা এমনিই চলে যাচ্ছে, আবার কলকাতা ব্যাক করা, কারণ ওখানে ওনাদের খাট টাট কিছু নেই, সব চলে এসছে এখানে। বলছে যেমন করে হোক আমাকে বাড়িটা বিক্রি না করলে আমি প্রচুর দেনায় পড়ে গেছি, বাড়িটা বিক্রি করে যে টাকাটা পাবো সেইগুলো নিয়ে আমাকে দেনা শোধ করতে হবে, ব্যাপারটা আপনি বুঝুন আমাকে। বলছে যেমন করে হোক এই বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করুন। তাহলে এক কাজ করুন, দুর্গাপুজো সামনে আসছে, দুর্গাপুজোটা পেরিয়ে যাক, দুর্গাপুজো পেরিয়ে গেলে আপনি আমার সাথে যোগাযোগ করুন, দুর্গাপুজোটা পেরিয়ে গেলে আবার যোগাযোগ করুন, তখন বাস্তুর মধ্যে কী করণীয়, কী করা উচিত আমি আমার সিনিয়র যারা রয়েছে বা পুরোহিত আমার হাজব্যান্ড এদের সাথে আলোচনা করে কি করতে হবে। একটা সপ্তশতী হোম তো করতেই হবে, এটা কনফার্ম, এবং পূর্ণাঙ্গ কালী পুজো, শ্যামা কালী বলা হয় যেটাকে, শ্যামা কালী পুজো। তো তখন বলছে আচ্ছা যা করতে হয় আপনি করুন, এই বাড়িটা বিক্রি করলে আমি নয় করে 80 থেকে 90 লাখ টাকা, খুব ভালো ক্লায়েন্ট পেলে 1 কোটি পর্যন্ত। আর একদম ঠিক বলছে, জমি যা আছে এবং যা বাড়ির আয়তন সব মিলিয়ে কিন্তু প্রায় 1 কোটির কাছাকাছি। উনি বলছে আমি ছেড়েই দিলাম এত টাকা, আমি যদি 60-70 লাখ টাকাও পাই সমস্ত দেনা আমার মিটে যাবে। খুব ভালো কথা। এবার দুর্গাপুজো শুরু হলো, আর তোমার দাদা মানে আমার হাজব্যান্ড কিন্তু নবরাত্রি করে। এখানে একটা আমি ঘটনা বলে রাখছি, খুবই আশ্চর্য। দেখো নবরাত্রি বা মায়ের সাথে কিন্তু বলির একটা সম্পর্ক রয়েছে, মাস্ট দরকার। এবার আমরা যেহেতু তন্ত্র সাধক বা সাধিকা বা তন্ত্র মার্গে আছি, আমরা বলিটাকে সাপোর্ট করি, বলি প্রয়োজন। কেন প্রয়োজন ব্যাখ্যা করব। সবাই বলে মা হয়ে কি বলি চায়, কোনো প্রাণীর হত্যা চায় না, কারা চায় সেটাও ব্যাখ্যা করব। কিন্তু আমার ঘরে যেহেতু আমাদের মনে হলো নবরাত্রি করি কি না, 9 দিনে মাকে 9 রকমের সাজাবো, যা যা আছে কাল রাত্রি থেকে শুরু করে স্কন্দমাতা যেমন যেমন আছে, শৈলপুত্রী সেই মতো মাকে সাজাবো, এবং যে যে দিনে যে যে ভোগ দেওয়া দরকার সেগুলো দেবো, তোমার দাদা ঠিক করে। আর রুদ্র চণ্ডী পাঠ যেটা সেটা করব রোজ, আর সপ্তশতী পাঠ করব। এটা তোমার দাদা একটা বছর ঠিক করে যে এটা কন্টিনিউ করব, আমরা শুরুও করি। প্রথম বছর খুব ভালোভাবে জিনিসটা মেটে, কিন্তু নবমীর দিন, পুরো নবমীর দিন আমি ফ্রিজ পরিষ্কার, এটা একদম সত্য ঘটনা, মানে আমি বলছি তোমাকে আমার সাথে ঘটা। আমি ফ্রিজটা পরিষ্কার করছি, ফ্রিজটাকে ওই ট্রেগুলো হয় না ওটা জাস্ট আমি বের করেছি, জিনিসটা কাঁচটা যখন আমি বের করছি, লজিক্যালি ভাবো আমি যখন কাঁচটা বের করছি এরম পড়বে, স্লিপ করে গেলেও এরম পড়বে, জিনিসটা কিভাবে যে ভাঙলো, একটা কাঁচ এইরকমভাবে এসে ডান পায়ে আমার এইভাবে পড়েছে, পুরো ঢুকে গেছিল। আর তখন মানে রক্ত, একদম প্রচুর রক্ত। এবার আমি কাঁচটাকে কোনো রকমে বের করেছি, আর ওই পা নিয়ে হাঁটতে হাঁটতে ঠাকুর ঘরে গেছি তোমার দাদার কাছে, যে আমার এরকম হয়েছে, আমাকে এক্ষুনি মানে যেতে হবে, মানে রক্তটা বন্ধ করো আগে, তাড়াতাড়ি ওঠো। তখনও কিন্তু জপেই ছিল, জপ করছিল। এবার আমি যখন হেঁটে হেঁটে ঠাকুর ঘর পর্যন্ত গেছি, পুরো মনে হচ্ছে যেন কোনো মা আলতা পায়ে হেঁটে গেছে, পুরো রক্ত, মানে এই লেভেলের রক্ত পড়েছে। রক্তটাকে বেঁধে গেলাম লোকাল ইয়েতে, ওখানে ফার্স্ট এড করা হলো, আর বললো যে এইভাবে হবে না, এটা সেলাই পড়বে, পুরো ভেতর পর্যন্ত গেছে জিনিসটা, সেলাই পড়বে, এটা 4টে সেলাই পড়েছিল। নবমীর দিন আমার ঘরে রক্তপাত ঘটলো। দ্বিতীয় বছর আসি এবার, ওটা আমরা কিন্তু মাথাতে অত নিয়েও নি। দ্বিতীয় বছরও কোনো বলি তো হয় না, ঘরে বলি দেওয়া যায় না। ঠিক নবমীর দিন আমার ঘরে না কিছু রাস্তার বেড়াল এসে বাচ্চা দেয়। তো একটা বাচ্চাকে অনেক ছোট থেকে অনেকটাই বড় করলাম, আমার ঘরের ভেতর ঢুকে একটা ওটা হুলো ছিল, একটা হুলো বেড়াল এসে ওর ঘাটটাকে মোটকে নিয়ে বেরিয়ে গেল, মানে আমি বাঁচাতে পারলাম না, চোখের সামনে দিয়ে বেড়ালটাকে নিয়ে বেরিয়ে গেল। ওখানেও আমার রক্তপাত হলো, এবং সত্যি কথা বলতে সন্তান সমত নবমীর দিন আমি আমার ওকে হারালাম। তৃতীয় বছর আবার আঙুল কাটলো নবমীর দিন। জিনিসগুলো পরে না রিলেট করলাম, যে পরপর 3 বছর যবে থেকে নবরাত্রি শুরু হয়েছে, নবমীর দিন করেই আমার ঘরে রক্তপাত ঘটছে কেন? তখন তোমার দাদা বললো দেখো, এই যে রক্ত দিচ্ছি না, অথচ মাকে জাগরিত করছি, কোনো কিছুই বলে দিচ্ছি না, কোনো ফলও বলে দিচ্ছি না, কিচ্ছু করছি, নর্মাল ধূপ দ্বীপ কর্পূর দিয়ে পুজো দিচ্ছি, এবং মাকে 9 দিনে 9 ভোগ দেওয়ার যা এবং যা জপ তপ বাড়ানোর করছি। কারণ এই নবরাত্রির সময়টাই তোমার আধ্যাত্মিক জপের মাধ্যমে চক্র জাগরিত করার আইডিয়াল সময়। তো এবার তোমার দাদা ঠিক করলো যে নবমীর দিন আমি কাম্য পুজোর টাইমে বেল পাতায় আমার নিজের বুক চিরে মাকে রক্ত অর্পণ করব, দেখি তারপর হয় কিনা জিনিসটা।
এই জিনিসটা করার পর সামান্য রক্ত, বেশি না, এটা বন্ধ হয়েছে, আপাতত বন্ধ হয়েছে। এটা আমার মানে ঘরে ঘটা ঘটনা একদম। তো এটা গেল একটা। এবার ওদেরকে বললাম দুর্গাপুজোটা আপনারা মিটিয়ে নিন, আমার বাড়িতে নবরাত্রি চলে, তো এই সময় আমি কোথাও যেতে পারবো না, পুজোটা পেরিয়ে যাক, লক্ষ্মী পুজোটা পেরিয়ে গেলে আপনার বাস্তুতে যা যা করার করবো। এবার দুর্গাপুজো তো ওদের হয়, ওরা গেছে এবং এই সঞ্জয় আর পাপাই, সঞ্জয়ের তো নিজস্ব পুজো, ও পাপাই বলে বন্ধুটাকে নিয়ে গেছে সাথে করে। সেখানে গিয়ে সঞ্জয়ের কিছু অদ্ভুত আচরণ শুরু হয়। এই নবমীর দিন থেকে শুরুটা হয়। কী রকম না, নিজের হাত কেটে, প্রথম সিমটম, নিজের হাত কেটে সঞ্জয় খেতে শুরু করে। আচ্ছা। রক্ত খাচ্ছে, রক্ত চুষছে। তখন ওর মা এসে বলে, এই হাতটা কাটলি কী করে, কী হলো কী হলো? ও এইভাবে মানে যেন চোখ থেকে আগুন বেরোচ্ছে, লাল নয় কিন্তু, যেন অগ্নি লাভার মতো। ও তাকিয়ে বলে যে সামনে আসবি না, এখন সামনে আসবি না, এরকম। সে গেল, ও নিজেই কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। তারপর ওর জ্ঞান ফিরলে ওখানে ব্যান্ডেড ট্যান্ডেড দিয়ে ইয়ে করা হয়। পরবর্তীতে রাতে, ওই নবমীর রাতেরই ঘটনা বলছি, দেখে ছেলেটি কোথা থেকে দুটো ঘুঙুর জোগাড় করেছে, ঘুঙুর পরে সারা ঘর হাঁটছে। ওর মা বলছে ছেলের কি হলো, ঘুঙুর পরে হাঁটছে কেন হঠাৎ করে? অথচ ওই ছেলেটাও ওই ঘরে বড় হয়েছে, বড় পর্যন্ত থেকেছে, কিন্তু দীর্ঘদিন ঘরটি বন্ধ থাকায় ধূপ ধুনো কিচ্ছু পড়েনি, কিচ্ছু না। এবং ছেলেটার গা থেকে অতিরিক্ত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবং সেই গন্ধ আমাকে ফোন করে জানায় যে দিদি আপনার চেম্বারে মাটিতে যেমন গন্ধটা পেয়েছিলেন এক্স্যাক্টলি সেম গন্ধ আমার ছেলের গা থেকে বেরোচ্ছে। অসাধারণ একটা গন্ধ, এনি টাইম, শুধু যে চান করে বেরিয়ে হচ্ছে তা নয়, এনি টাইম ওর গা থেকে এই সুগন্ধটা বেরোচ্ছে। একদিন ওর মা রাতে হঠাৎ উঠে দেখে যে ছেলেটা, যেমন আমরা ইন্ডিয়ান ইয়েতে পটি করতে বসি, আলগোছে বসে কিছু একটা দেখছে, আর দেখে নিজেই নিজের মাথার চুল আঁচড়াচ্ছে, আয়নায় নিজেকে দেখছে, চুলটা আঁচড়াচ্ছে, আর মানে যেন মনে হচ্ছে কত বড় চুল আঁচড়াচ্ছে। আচ্ছা, ওই চুলের মধ্যেই কিন্তু ও বেলি ফুলের গজরা নিয়ে এসেছিল, সেটাকে বাঁধার চেষ্টা করছিল, অসাধারণ লাগছে। বলছে আমার ছেলে না ক্রমশ মেয়ের মতো হয়ে যাচ্ছে, লিপস্টিক পরছে, এগুলো পেলো কোথায়? ওর মা বলছে আমার আছে, মানে মা যে বয়স্কা বলে এগুলো ইউজ করে না তা নয়, কিন্তু ঘরে আছে। এবারে দুর্গাপুজোয় গেছে মানে সব সাজের জিনিসপত্র নিয়েই গেছে। এবার এলো দশমীর দিন যখন মণ্ডপে মাকে বরণ করতে যাওয়া হয়, ও তখন সারা গায়ে মুখে সিঁদুর লেপে বসে। তখন ওর মা যখন বরণ করতে যাচ্ছে, বলছে বাইরে কেন যাচ্ছিস, আমায় বরণ কর। ওর মায়ের হাত থেকে বরণের থালা পড়ে মা অজ্ঞান হয়ে গেছে ওকে দেখে। হঠাৎ করে সিঁদুর মেখে এসে বলছে আমায় বরণ কর, বাইরে কোথায় যাচ্ছিস? তখন ওর মা বলে, ছবি পাঠিয়েছিল আমাকে, পুরো ছবি পাঠিয়েছিল। ওর মা বলে আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, পরবর্তীতে যখন আমার জ্ঞান ফেরে, আমার বরণ সে বছর করা হয়নি মাকে, আমার জ্ঞান ফেরে, তখন আমি দেখি ও সেইভাবেই বসে আছে। তখন নাকি ওর বাবাকে দিয়ে বা কেউ ছিল, কাউকে দিয়ে ছবি টবি তুলিয়ে আমাকে ইমিডিয়েট পাঠায়, এবং আমি ইমিডিয়েট দেখিনি, সত্যি কথা বলতে দেখিনি। তখন কন্টিনিউ 29টা মিস কল। আমি তখন কল ব্যাক করি, কী হয়েছে? না দিদি আপনাকে আজকেই আসতে হবে। আজকে ইম্পসিবল, আজ দশমী, আমি মানে নবরাত্রি পূর্ণ করে আজ দশমীর দিন ভাসান আছে, এই আছে, ইম্পসিবল, আজকে যেতে পারবো না, কমসে কম আরও 2 দিন আমাকে, একাদশী দ্বাদশী বেরোনো যাবে না, ত্রয়োদশী দিন আমি যাব, এতটা রাস্তা যাব, এবং কি আছে আপনার ছেলের মধ্যে আমি তো জানি না, তা আমারও রাস্তায় প্রচুর বাধা আসতে পারে, আমাকে 2 দিন বলছে। আমি ছেলেকে রাখতে পারছি না। আরও রাতে কি মুভমেন্ট হয়, নবমীর রাতে যেটা হয়েছিল, ওদের পাড়ায় পাঁঠাবলি হয়, আজও পাঁঠাবলি হয়েছে। ও কোনো বন্ধুকে বলে রেখেছিল ছাগলের মাথাটা যেন দেয়, মানে পাড়ার কোনো বন্ধুকে বলে রেখেছিল ছাগলের মাথাটা দেয়। এদিকে পাপাই তো ওকে ওই অবস্থায় দেখে একদম ভয় পেয়ে গেছে। তো তখন বলছে মানে কি ও বুঝে উঠতে পারছে না, ছাগলের মাথাটা ওকে এনে দিয়েছিল। রাত্রিবেলা দেখে ওই ঘুঙুর পরে এবং পুরো সেজে, একদম মেয়ে ছেলের মতো সেজে, কাঁচা মাথাটা খাচ্ছে, মানে ছাগলের মাথাটা কাঁচা খেতে দেখেছিল। একটা মা যদি তার সন্তানকে এইভাবে দেখে, তার মাথার আর কোনো ঠিক থাকে? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় সে। তখন ও বলছে যেমন করে হোক আপনি আসুন, আমি জানি না, আপনাকে আসতেই হবে। তো মহাবিপাকে পড়লাম, কি করে যাব, একাদশী দ্বাদশীতে বেরোনো, কি করে যাব? না ওখানে না তারাপীঠে আমাদের একজন পরিচিত আছে পুরোহিতের, ওর নাম হচ্ছে শরিদ্দা। তো ওনাকে বললাম যে দাদা আপনি একটু এই অ্যাড্রেসে যান,
কি অবস্থা একবার দেখে আসুন, আমি 2 দিন বাদে যাচ্ছি। তাহলে আপনি ভয় পাবেন না, আপনি একটা রুম খালি করুন, ওনার থাকার ব্যবস্থার জন্য আমি একজন পুরোহিতকে পাঠাচ্ছি, তারাপীঠের একজন পুরোহিতকে আমি পাঠাচ্ছি। তো তরিদ্দা গিয়ে দেখে আসবে কি ব্যাপার। তরিদ্দা যায়, তরিদ্দা যখন ওকে দেখে এবং ওর মাথায় কিছু ক্রিয়া করে, বলে, আমাকে ফোন করে বলে, পূর্ণিমাদি এটা কিন্তু সাধারণ কোনো এন্টিটি না, এটা এন্টিটিই নয়। আচ্ছা, এটা কোনো এন্টিটি নয়। আমার যতদূর মনে হচ্ছে আমি এর সলভ করতে পারবো না, তোমাকে আসতে হবে। আলাম সলভ করতে না পারো, বন্ধন করে তো রাখো কমসে কম। এবার ওর ছাদে শুরু হলো পায়রা মরে পড়ে থাকা। অনেক পায়রা মরে পড়ে থাকছে, প্রত্যেক দিন পায়রা মরে পড়ে থাকছে। মানে কাক তো লেগেই আছে। এবারে ওর বাড়িটা না পুরো গন্ধে ভরে যাচ্ছিল। আর ওই ছাগলের মাথাটা যে চিবিয়ে খেয়েছিল তারও কিছু অংশাবশেষ ছিল। আর সকাল হলেই ছেলে বলছে আমি দুর্বল হয়ে যাচ্ছি, হাঁটাচলা করারও ক্ষমতা নেই। আর রাত হলেই তাণ্ডব। 2 দিন কোনো রকমে শান্তদ্বীপ পেরোয়। 3 দিনের দিন আর কিচ্ছু না দেখে পুরো তোমার দাদাকে সাথে নিয়ে আর গুরুদেবের আশীর্বাদ নিয়ে, গুরুদেবকে জানিয়ে গেছিলাম, আমাদের গুরুকে জানিয়ে গেছিলাম যে এরম এরম কেস। বাবা বলে দেখ যা, যদি কিছু গন্ডগোল হয় আমাকে জানাবি। আমাদের বাবা মানে গুরুদেব আজও ফোন ইউজ করেন না, ঠিক আছে? তো ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে মানবদা, বলে মানবকে জানাবি, মানব আমাকে বলবে, কোনো অসুবিধায় পড়লেই জানাবি। ঠিক আছে, গেলাম। সেম জিনিস, ওদের বাড়ি তো আগে আমি গেছি বাস্তু ভিজিট করতে, লোকেশন জানা গেছি। তো তোমার দাদা, এবার তোমার দাদা মানে ফার্স্ট গেল। তোমার দাদা ঢুকে বলছে যে অসাধারণ, মানে মনে হচ্ছে যেন এখানেই জপে বসে পড়ি, মানে এত সুন্দর লাগছে। রাত হলো, ও তাণ্ডব আবার শুরু হলো। খালি বলে আমি মন্দিরে বেরিয়ে যাব, আমি মন্দির যাব, আমায় যেতে দে। খালি একটাই কথা, আমায় যেতে দে, আমায় মুক্ত কর, আমায় যেতে দে, আমায় মুক্ত কর। তখন আমরা বললাম, তো আমরা যেমন ভূতেদের সাথে ট্রিট করি ঠিক সেই ট্রিটই করছিলাম, তোকে যেতে দেবো, তুই মুক্ত হতে চাস? ও বলে হ্যাঁ। গঙ্গা জল ছেটাচ্ছি, কিচ্ছু কাজ দিচ্ছে না। হনুমান চালিসা বলো বা নরসিংহ স্তোত্রম, এবং সবথেকে বড় কথা আমরা কালপুরুষ দর্পণ দেখাই। কালপুরুষ দর্পণ ভয় পাচ্ছে না, কিন্তু আনন্যাচারাল ব্যাপার রয়েছে, কনফিউজড, আমরা সকলে কনফিউজড যে কী পেয়েছে। কালপুরুষ দর্পণ দেখার পরে স্থির থাকার কথাই না। আমাদের যা যা দ্রব্য থাকে চূর্ণ ছড়াচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। আর গায়ে অসাধারণ, মানে তুমি মোহিত হয়ে যাবে ওর গন্ধে, না মনে হবে তোমার যেন এখানে বসে জপ তপ করি। ধূপ ধুনো, দারুণ গন্ধ। এবারে বললাম, দেখো তুমি কে জানি না, আমাদের কিছু ভুল হলে ক্ষমা করো, কিন্তু তুমি ছেলেটাকে মুক্ত করো। তুমি কে, আর তুমি যে মুক্তি পেতে চাইছো তুমি কে, কিভাবে তোমাকে মুক্ত করব? তখন ও বলে আমি যোগিনী, আচ্ছা, আমার নাম বিনায়কী। 64 যোগিনী আছে, তাদের মধ্যে একজনের নাম বিনায়কী। গণেশের মতো তার সুর হয়, কিন্তু সেই রূপে তো সে নেই। বলে আমি যোগিনী, আমাকে বহু বছর আগে এর পূর্বপুরুষ, মানে ছেলেটার দাদুর সম্পর্কিত হচ্ছে কিছু, বহু বছর আগে ওই কুয়ো, একটা কুয়ো পাড়ছিল, ওখানের মধ্যে ও তন্ত্র সাধনা করতো। ওর দাদু ছোটোখাটো তন্ত্র, গ্রামগঞ্জে যেটা হয়, সেখানে আমাকে যন্ত্রমে বন্দি করে রেখেছে। ওখান থেকে যন্ত্রমটা তুলতে হবে, যন্ত্রমটা তুলে যার নিয়ম আছে সেই নিয়ম মেনে আমাকে মুক্ত কর, আমি দীর্ঘদিন বন্দি। তখন ওর মা বলে, ওর মা নিজে থেকে বলে উঠছে, মানে ছেলেটির মা, সঞ্জয়ের মা বলছে তুমি যদি মা এতদিন বন্দি আছো, আমরা তো এখানেই থেকেছি, ছেলেকে মানুষও করেছি এখানে, তখন তো কিছু হয়নি। বলে আমি তো বন্দি ছিলাম, মুখ বন্ধ করে রাখা হয়েছিল, এবং তোরা এতদিন আমায় পুজতিস। কুয়োর ওখানটাতেই তুলসীতলা ছিল, এবং ওই তুলসীতলার নিচেই কোনো যন্ত্রমে মা আবদ্ধ আছিল। তুলসী মঞ্চে প্রদীপ আর ধূপ দেওয়া হতো বলে মাও পেত, তুলসী মঞ্চে ভোগও দিত, মা পেত। দীর্ঘদিন তোরা যে আমাকে এইভাবে ছেড়ে চলে গেলেই বেঁচে যাবি, তোর ছেলের চাকরি আমি খেয়ে নেব, তোর ছেলে চাকরি করতে পারবে না। তো চাকরি কিন্তু সত্যি ও কলকাতায় আসার পর 2-3টেও চেঞ্জ হয়ে এমএনসিতে তারপরে ও পায়, এবং সেটার জন্য ও চার্ট দেখি, তো আমরা দেখি ছেলেটা ছন্ন ছাড়া রয়েছে। তো আমরা ভাবি ছন্ন ছাড়া যদি কারুর থাকে তো কাজকর্মের এরকম হতে পারে যে একটা কাজকর্মে টেকসই নাও থাকতে পারে। আমরা ওই দিকে ট্রিটমেন্ট করছিলাম, আসলে গোড়ায় গলদ অন্য জায়গায় ছিল। তো তখন মা বলেন, আমি মাই বলছি, তখন মা বলেন যে আমাকে এইভাবে মুক্ত করতে পারে, তোরা কেউ পারবি না, অঘড়ি ছাড়া আমায় মুক্ত করতে কেউ পারবে না। একদম ঠিক কথা বলেছে। কাউকে যদি ডাকিনী যোগিনী পায়, তাকে মুক্ত করা সাধারণ কোনো তান্ত্রিকের অসাধ্য। আচ্ছা, ও তার রিচুয়াল আলাদা আছে,
তার সংসার থাকলে চলবে না, কারণ সে তো নিজেই মা, মায়ের অংশ, কতটা পাওয়ারফুল বুঝতে পারছো। সে যে ছেলেটাকে মেরে দেয়নি, মায়ের অশেষ কৃপা যে সে মেরে দেয়নি, সে এতদিন ভোগ পায়নি, তাই সে ওইভাবে কাঁচা খেকো হয়ে উঠেছিল, যা পাচ্ছিল তাই খাচ্ছিল, কাঁচা মাংস, ছাগলের মাথা। এই বলছে এতদিন যে আমাকে বলে গেছিস যে আমরা যাচ্ছি, এরমভাবে ছেলেটা বলছে। তো বলি মা, এবং দুর্গাপুজোর সময় তো আরও বেশি জাগ্রত হয়ে উঠেছে। বলি মা, তোমাকে কথা দিচ্ছি কালী পুজোর রাতের আগেই তোমাকে মুক্ত করব, কারণ কালী পুজোর সময় সে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। কালী পুজো আসার আগেই তোমায় মুক্ত করব। এই যে তুমি বললে অঘরী দ্বারা, আমরা তোমায় কথা দিয়ে যাচ্ছি, তুমি কোনো ছেলেটাকে ক্ষতি পৌঁছাও না, কিছু করো না, আমরা কালী পুজোর আগে অঘরী নিয়ে এসেই তোমাকে মুক্ত এখান থেকে করব। তোমায় বন্দি করার সাধ্য কারণ নেই, যে তান্ত্রিক করেছে সে খুব ভুল করেছে। বলছে ভুল করেছে, সে এখনও মুক্ত পায়নি, দেখে পিশাচ হয়ে ঘুরছে। আমি না মুক্ত হলে ও মুক্তি পাবে না। তো ওনাদেরকে জিজ্ঞেস করি আপনারা দেখেছিলেন সেই তাকে? বলছে না, আমি শ্বশুরের, মানে ভদ্রমহিলা বলছে আমি শ্বশুরের মুখে শুনেছি তার কেউ ছিল যে তন্ত্র সাধনা টুকটাক করতো, কিন্তু দিদি এত বাড়াবাড়ি হয়ে গেছে এটা বুঝতে পারিনি যে কোনো যোগিনীকে তিনি বন্দি, মানে যোগিনীকে উনি সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, যোগিনী সাধনায় সিদ্ধি লাভ করে সেই যোগিনীকে বন্দি করে দিয়েছিলেন। এবার বাবার কাছে এলাম, মানে আমার গুরুদেবের কাছে ফিরে চলে এলাম, কিচ্ছু করতে পারিনি, শুধু মাকে বলেছি মা তুমি ছেলেটার কোনো ক্ষতি পৌঁছবে না, আর আমি কথা দিয়েছি যখন এতদিন তুমি স্টে করো, কিন্তু আমরা আর ওনার মাকে বলি উনি যেখানে আছেন সেখানে নিত্য ভোগ দেবেন, মাছ দেবেন, শোল মাছ হলে খুব ভালো হয়, নিত্য শোল মাছ ভোগ দিন, দেখবেন আপনার ছেলে ঠিক থাকবে। আচ্ছা, ছেলেটা কিন্তু এর মধ্যে কলকাতা আসা যাবে না, মা পুরো বলে দিয়েছিলেন যে এখন এই ঘর থেকে বেরোনো যাবে না ওর, যেহেতু ওকেই ধরেছে। এবার আমি বাবার কাছে এলাম, আমাদের বাবাও তান্ত্রিক গোছের, অঘরী নন, কিন্তু আমাদের বাবারও সংসার নেই। বাবাকে বললাম বাবা কি করব? বলল চলে যা, আমার একজন পরিচিত বেনারসে আছে, মণিকর্ণিকায় পাবি ওকে যা, ওকে নিয়ে আয় ডেকে। ফোন টোন তো ইউজ করে না, তোমাকে সশরীরে তাহলে আসতে হবে এবারে খুঁজতে, আদৌ কোথায় খুঁজে পাবো কিচ্ছু জানি না। এলাম বেনারস, এলাম এই আগেই গেছিলাম, বেনারস এসে ওনার খোঁজ চালালাম, বললাম মণিকর্ণিকায় ওনার নাম করছি যে আছে, ওনার নাম আমি নিচ্ছি না, হ্যাঁ আছে, ওনাকে চাই, দরকার। এবারে সবাই বলছে কেন দরকার, কি দরকার? তখন আমাদের গুরুদেবের নাম করলাম, বললাম ইনি পাঠিয়েছেন, আমরা ওনার শিষ্য, তো উনি পাঠিয়েছেন, ভীষণ দরকার, ওনাকে নিয়ে যেতে হবে। 3 দিন বেনারসে স্টে করলাম, তারপরে ওনাকে পাওয়া যায়। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে এসেছিলাম, যাদের সাথে কথা বলেছি সকলকে, যে ওনার দেখা পেলেই, এবারে অঘরী তো কোথায় থাকে কেউ জানে না, তো বলে যে হ্যাঁ আছে। যখনই আমাদের গুরুদেবের নাম করেছে উনি বলেছেন কোন হোটেলে আছে যাব, আমাদের সাথে দেখা করতে আসে বাবাকে সব ঘটনা বলি। বাবা কপাল কুণ্ডলা নিয়ে এসছিলেন, তো তিনি ধ্যানে বসলেন, কিচ্ছু বলতে হলো না, সব বলে দিল, সব বাবা বলে দিল। বলছে আমি যাব, কিন্তু আমার মূল্য হচ্ছে ওদের ঘরে, মানে ঘরটাকে আমি পুরো ফ্রি করে দেবো, মুক্ত করে দেবো, কিন্তু তার বদলে আমাকে ওদের বাড়িটা বিক্রি করে কোনো টাকা নেওয়া যাবে না। টাকা নেওয়া যাবে মানে ওরা যাকে খুশি বিক্রি করতে পারে, দান করে দিতে হবে, টাকা নেওয়া যাবে না। আচ্ছা, মানে বাবা নিজে চাননি যে আমার বাড়ি চাই, বাবার তো আর বাড়ি চায় না, বলে যাকে খুশি দান করে দিক, কোনো গরিব অনাথালয়ে দান করে দিক, বৃদ্ধাশ্রমে দান করে দিক, কিন্তু এর পরিবর্তে একটা টাকাও নেওয়া যাবে না, কারণ এখানে মা বাস করছিল, মাকে দিয়ে বাড়ি দিয়ে দেওয়া মানে, মায়ের যেখানে বাসস্থান দিয়েছিল তাকে দিয়ে দেওয়া মানে মাকে বিক্রি করে দেওয়া, আরও ক্ষতি আসতে পারে। এবার এই সঞ্জয়ের মায়ের মাথায় বজ্রাঘাত, বলে যে আমি যার আশায় ছিলাম যে এই টাকাটা পেলে আমি একে ওকে তাকে শোধ করব সব ধারগুলো, ছেলে আমি কি করব এবার, তো কিন্তু মা বলে যান যে তুই সমস্ত ধার মেটাতে পারবি, আমার আশীর্বাদ তোর কুলে তোর বংশে সদা সর্বদা থাকবে, কিন্তু এই বাড়ি কাউকে বিক্রি করা যাবে না, ওর যা মূল্য হচ্ছে বা যা হচ্ছে তুই অনাথ আশ্রমে বা বৃদ্ধাশ্রমে দিয়ে দে এটা যা করার জন্য। তো ওই অঘরী বাবা এলেন, মানে আমাদের সাথেই এলেন, আমাদের সাথেই এসছেন ডিরেক্ট আমার বাড়িতে একদিন ওরা বাড়িতে থাকতে না একদম পছন্দ করেন, অঘরী যারা হয় বাড়ির একদম, বাবাকে আসার পর পা ধোয়াচ্ছি, বাবাকে আসার পর আসন কেঁদে, বাবা এসব কিচ্ছু লাগবে না, শুধু ওই আমার তারামায়ের রুমে বসে ঘরে তিনি জব করছেন, আর বললো পরের দিনই কিন্তু আমি বেরোবো, আমি হ্যাঁ বাবা পরের দিনই, শুধু রাতটুকু পেরিয়ে যাক। পরের দিনই বাবাকে নিয়ে ওদের বাড়ি গেলাম, বাবা পা রাখলো, বাবা পা রাখার সাথে সাথে রুদ্রাক্ষ বাবার খুলে গেল,
মানে আচ্ছা। মা এত রেগে বসে আছে। তখন বাবা যেতে উনি বলে উঠলেন, এসছিস এবার তোর কর্ম কর। মা বেরোতে চাইছেন পুরোপুরি, তিনি কিচ্ছু না, এক হলুদ সর্ষে দিয়ে গন্ডি কাটলেন, চামেলির তেল আর জ্যাসমিন ফুল, সত্যি জ্যাসমিন ফুল নিয়ে এসছিলেন, আর ওই কপাল পাত্র। বলে তুলসী মঞ্চটা ভাঙ, তুলসী মঞ্চটা ভেঙে মাটিটা কুড়তেই থাক। দিয়ে ওদের বাড়ির একজন একে ডেকে কুড়ে কুড়ে কুড়ে, মানে ওই যন্ত্রম দেখে বোঝা যাবে না, মানে অদ্ভুত একটা জিনিস পাওয়া গেল। ওই অঘরী বাবা বললেন যে ওটাই যন্ত্রম। আমরা সাধারণত যন্ত্রম দেখে অভ্যস্ত অন্যরকম, কিন্তু এ দীর্ঘকাল আগের, তখন কিরাম যন্ত্রম কী হতো কিছু জানি না। তো বাবা যখন বলেছেন ওটাই ওখানেই বন্দি আছে, ওটাকে তোল, ওটাকে তুলে বাবার কাছে দিলাম। বাবা দেখলেন, বাবা দেখার পর ওই কপালের মধ্যে ওটাকে রাখলেন। মানে আমি পুরো প্রসেসটা যেটা দেখেছি সেটা, মন্ত্র কি করেছেন জানি না আমি, তিনি মন্ত্র কিভাবে কি করেছেন। তার মধ্যে চামেলির তেল দিলেন, তার মধ্যে একটা পাঁঠা বলি দিয়ে নিয়ে এলেন, পাঁঠাটাকে রাখলেন, কালো পাঁঠাটাকে রাখলেন, তার উপরে কর্পূর জ্বাললেন, জেলে সঞ্জয়কে আরতি করলো। মানে এখন তার মধ্যেই তো মায়ের বাস, তাকে আরতি করলো, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ আরতি করে কিছু চিতার ভস্য তার উপর ছুঁড়ে মারলো। তারপর কিছু মন্ত্র দ্বারা দেখলাম করে সারা রাত ব্যাপী চলেছিল। তারপরে মাকে মুক্ত করে ছাড়ালেন। মা তখন বললেন, আমি যাচ্ছি, মানে আমাকে মুক্ত করেছিস তার জন্য আমি তোদেরকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি যে তোর পরিবারে তোর যে বংশের সন্তান আসবে, আমাদের সামনে মানে বলেছেন, ওই সঞ্জয় বলছে, আমরা পুরো শুনেছি যে তোদের বংশে সঞ্জয়ের যে সন্তান হবে সে মায়ের ভক্ত হবে, কালী ভক্ত হবে। ঠিক আছে, আমি কোনো রকম কোনো বাধা তোদের পরিবারে আর আসতে দেবো না, তোরা অনেক ধন সম্পদের মালিক হবি, যেমন তোরা পূর্বে ছিলি, মানে এই যে এত বাড়ি ইয়ে ছিল, কিন্তু এই যেটা বলে গেলাম এই বাড়িটা বিক্রি করা যাবে না, দান করে দে, বিক্রি করা যাবে না। এই বলে মা মানে একটা নীল জ্যোতি দেখলাম, একটা নীল জ্যোতি বেরিয়ে ওই মানে কপালের মধ্যে ঢুকে গেল। ইনস্ট্যান্ট বাবা ওই ঘর থেকে বেরিয়ে গেলেন, অঘরী বাবা ওই ঘর থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে কিছু বন্ধন ক্রিয়া করলেন আর বললেন এখানে 1 সেকেন্ড আর দাঁড়াবো না, এই মুহূর্তে সবাইকে নিয়ে বেরিয়ে চল। এবারে মেয়ে ছেলেদের যা হয়, সঞ্জয়ের মা বলছে আমার এটা রাখা আছে, ওটা রাখা আছে, সেটা নিয়ে নি। বলে কিচ্ছু, দুর্গাপুজোর সময় এসছে তো সব নিয়ে, তো বলছে কিচ্ছু গোছাতে হবে না, এক্ষুনি বেরিয়ে পড়বি, তোর সব হবে, মা আশীর্বাদ করে গেছে, যা আছে থাক, কিচ্ছু নিয়ে বেরোবি না, যেমন আছে সেই অবস্থায় দান করবি, এক্ষুনি বেরিয়েছ, কোনো মোহমায়া যেন পিছনে না থাকে। তো দেখলাম ভদ্রমহিলা খুব একটা ইচ্ছে ছিল না যদিও, যাই হোক, তা আমরা সকলে মিলে বেরিয়ে এলাম। এখন খবর হচ্ছে সঞ্জয়ের বিয়ে ঠিক হয়েছে, এখনও হয়নি, বিয়ে ঠিক হয়েছে এখনকার খবর। আর সত্যিকারের জবটা ছেলেটা ঠিকঠাক করছে। আর ওদের বক্তব্য ওরা বাড়িটা এখনও কাউকে দিয়ে উঠতে পারেনি বা বিক্রির চেষ্টা তো করেইনি। এবার আমি সত্যি কথা বলতে ক্লায়েন্টের যতদিন যোগাযোগ রাখে ততদিনই খবর জানতে পারি, তারপরে তো জানতে পারি না। এবার বাড়িটা সেই আদৌ অনাথাশ্রমে বা বৃদ্ধাশ্রমে দিয়েছে না দেয়নি জানি না, তবে এই পডকাস্টের থ্রুতে আমি আবারও বলবো, যদি তাদের মনে বিন্দুমাত্র লোভ থাকে যে না এটা আমি বিক্রি করব, তাহলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। তো এটা যেন তারা না করে, এবং আমি পার্সোনালিও বলি, যতবারই ফোনে কথা হয় আমি বলি ব্যাপারটা। এইভাবে সে মুক্ত হলো। এবার এখানে বলবে তাহলে তুমি দিদি কি করলে, সত্যি কথা আমি এখানে কি করলাম। দেখো আমি বারবার বলছি, এনটিটি বলো, নর্মাল পিশাচ বলো, পিশাচিনি বলো, তাদেরকে কোনো একটা ইয়েতে বের করা যায়। আমি রোগটা গিয়ে ধরতে পেরেছিলাম যে এটা সাধারণ কিছু নয়। আমিও বাবাকে গিয়ে বলেছিলাম, বাবা কখনোই ভালো গন্ধ বেরোনোটা সম্ভব না, ঠিক আছে, এবং ভাইব ভীষণ সুন্দর, মানে কেস ধরা যাচ্ছে, তাদেরকে তাড়ানো যায়। কিন্তু কোনো ব্যক্তিকে যদি ডাকিনিটাও প্রযোজ্য, ডাকিনি যোগিনী ধরে বা কোনো যক্ষিণী ধরে, তাদেরকে বের করা অঘরী ছাড়া অসম্ভব। তান্ত্রিকরা খুব সহজে পারবে না, যদি মা আদেশ দেন বা যদি কেউ কালী সিদ্ধ থাকে। সিদ্ধ তো মানে আমাদের যা আয়ু, তাতে এই আয়ুর মধ্যে আমরা কিন্তু কোনো সিদ্ধিলাভ করতে সেইভাবে কালী সিদ্ধিলাভ করা অসম্ভব ব্যাপার, দীর্ঘ বছরের প্রয়োজন। স্বয়ং রামপ্রসাদ এগুলো বাই বর্ন জন্মায়। আজ বামদেব বলো, রামপ্রসাদ বলো, কৃষ্ণানন্দ আগমবাগীশ বলো, তারা মায়ের দেখা পেয়েছিলেন। এগুলো বাই বর্ন তাদের ছকেই থাকে, যে কারণ কি তারা পূর্বজন্মে কিছু কর্ম ছেড়ে এসেছেন, বাকি কর্মটা কমপ্লিট করতে এসছে। আমি তো এখনও সেই জায়গায় পৌঁছে যাইনি নিশ্চয়ই, একদম সত্যি কথা বলতে তো কোনো বাধা নেই। আমি তো এখনও সেই এত বড় সাধিকা হয়ে যায়নি যে আমি
মানে যোগিনী সিদ্ধ বা ডাকিনী সিদ্ধ হতে পেরেছি, বা সত্যি কথা বলতে ডাকিনী সিদ্ধ হওয়ার আমার কোনো ইচ্ছাও নেই, কারণ আমার গৃহস্থ আছে, আমার সংসার আছে। সমস্যা হয়ে যাবে, সমস্যা মানে মারাত্মক সমস্যা হয়ে যাবে। এবার মানে এখানে তো ঘটনা বললাম, এবার যেখান থেকে আমি বললাম যে ঘটনাটা এসছে ডাকিনী যোগিনী থেকে, তো মানুষের কাছে এটা ক্লিয়ার হওয়া দরকার ডাকিনী কে বা যোগিনী কে, ওটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, বা তাদের উৎপত্তি হলো কি করে, বা এই যে 64 যোগিনী বলি কি করে, কি ব্যাপারটা কি, বা যোগিনী সাধনা বা পিশাচিনী সাধনা ডাকিনী সাধনায় দেখবে মৈথুনটা কম্পালসারি, সেটা কিন্তু কম্পালসারি। কেন? সে তো মায়েরই অংশ, তাহলে মায়ের সঙ্গে সের কী সম্পর্ক? বা যারা দেখেছো সাধনা করে, সিদ্ধিলাভ করতে যায়, সেই সাধককে কিন্তু শেষ করতেই হবে তার সাথে, তার স্ত্রী থাকলে চলবে না, শুনেছো এর আগে অনেকবার। এবার আমি তাদের উৎপত্তির দুটো ব্যাখ্যা আনছি। যখন শুম্ভ নিশুম্ভকে মা বধ করছে, তখন অষ্টমাতৃকা সৃষ্টি হয়। এই অষ্টমাতৃকা কে কে? প্রত্যেক দেবতার নারী শক্তি। তোমার বিষ্ণুর থেকে বৈষ্ণবী, তোমার শিব থেকে শৈবী, না তোমার কি বলে বারাহী হচ্ছে বরাহদেবের স্ত্রী, নারসিংহী হচ্ছে নরসিংহের রূপের স্ত্রী, ব্রহ্মার হচ্ছে ব্রাহ্মণী, আর তোমার বলো না ইন্দ্রের হচ্ছে ইন্দ্রাণী, চামুণ্ডা কারুর শক্তি নয় কিন্তু, চামুণ্ডা আলাদা পুরো সম্পূর্ণ। শিবের হচ্ছে শিবী বা তুমি শিবানী বলতে পারো। এই যে অষ্টমাতৃকা, এই 8টা মাতৃরূপ আবার 8 ভাগে ভাগ হয়েছে, তাদের থেকে 8টা রূপ তৈরি করেছেন, মানে ইন্দ্রাণী 8টা রূপ তৈরি করলো, বৈষ্ণবী 8টা রূপ তৈরি করলো, এইভাবে 8 × 8 হয়ে কিন্তু 64 যোগিনীর তৈরি হয়েছে। এই 64 যোগিনীর মিলিতভাবে শুম্ভ নিশুম্ভ বধ হয়েছিল, সবার প্রয়াসে শুম্ভ নিশুম্ভ বধ হয়েছিল। এবার মেন কিন্তু মধ্যে রয়েছে মা, তার ডান দিক এবং বাঁ দিকে রয়েছে ডাকিনী এবং যোগিনী। ডাকিনী নেগেটিভ শক্তি, যোগিনী পজিটিভ শক্তি। যেমন আমাদের শরীরে রয়েছে সুষুম্না, পিঙ্গলা আর নাড়ি। পিঙ্গলা হচ্ছে কিন্তু তোমার ডাকিনী, আর নাড়ি হচ্ছে যোগিনী, আর সুষুম্না হচ্ছে মা। মা কিন্তু নিউট্রাল থাকে, আমাদের মনস্কামনা পূর্ণ বলো, আমরা যা চাই তা দিয়ে দেওয়া বলো, এগুলো কিন্তু যোগিনীরা দেয়। আচ্ছা, মা কিন্তু নিউট্রাল, মাকে খুব প্রয়োজন না পড়লে মা আসেন না। আমরা যে ভাবি মায়ের কাছে চেয়েছি, মা আমার ইচ্ছা পূর্ণ করেছে, আসলে মায়ের গণেরা, এই মাকে কেন্দ্র করে প্রচুর গণ রয়েছে, প্রচুর আবরণ বিদ্যা রয়েছে। যেমন ভোগ সিনেমাটাই ডামরিকে উল্লেখ করেছে, ডামরি কিন্তু মায়ের একটা আবরণ বিদ্যা, লাকিনী বিদ্যার অন্তর্গত আবরণ বিদ্যা মায়ের। এবার আসছে তোমার বাড়িতে শ্মশানকালীতে তো ডাকিনী যোগিনী একদম কম্পালসারি, বা মা দুর্গার রূপে জয়া বিজয়া, ঠিক আছে, একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ। মা যে বাড়িতে সেই মতো ভোগ পাবে, তামসিক ভোগ, মাছ মাংস মদ, যে বাড়িতে মাকে উৎসর্গ করা হবে, সেই বাড়িতে ডাকিনী যোগিনী থাকবেই থাকবে। আচ্ছা, ভোগটাই যে বলে মা কি বলি চায়, মা বলি চায় না, চায় তার গণেরা, তার গণেদের জন্য বলি দেওয়াটা আবশ্যক, মানে 1000% আবশ্যক, এবং সেটা অবশ্যই তামসিক হতে হবে। এবার তামসিক কেন, তারও আমি ব্যাখ্যায় আসব। তো যে বাড়িতে বললাম আমি মাছ মাংস, এবারে শ্মশানকালীতে তো উৎসর্গ করা হয়, কিন্তু যে বাড়িতেও করা হয় সেখানে, এই যে আমরা বহু বাড়িতে শুনি, দেখবে বলবে মায়ের নুপুরের আওয়াজ পাওয়া যায়, আমার ঘরে মা ঘুরে বেড়ায়, বা ভর চাপলে মায়ের ভর চেপেছে। মাকে নেওয়ার মতো ক্ষমতা কারণ নেই, মায়ের গণেদের নিলে হিলে যাবে সে, মাকে নিলে আর জীবিত থাকবে না, খণ্ডে বিভক্ত হয়ে যাবে। কোনো ভর মায়ের চাপে না, তাদের গণেদের ভরও চাপে না, টাচ যদি লেগে যায় না, টাচ, তাতেই ওরম হয়ে যাবে। আচ্ছা, যদি একটু টাচ লেগে যায়, ধরো তার পথে, এই যে আমরা মধ্যিখানে দাঁড়িয়ে আরতি করছি, ধরো পুরো ধূপ ধুনো জ্বলছে, আরতি করছি, তখন মা পুরো জাগরিত, সকলে জাগরিত। এবার সেই মুহূর্তে ধরো তুমি মিডিল দিকে ঢুকছো, তারা কিন্তু আসা যাওয়া করছে, তখন তোমার সাথে এই যে ধাক্কাটা, একটা পজিটিভ চার্জের সাথে, যোগিনী ডাকিনী যাই হোক, তোমার যে ধাক্কাটা, ওটাই সামলে উঠতে কালঘাম ছুটে যায়, তখন লোক বলে ভর চেপে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে ভরের কনসেপ্ট। এইটা ভর মা ইম্পসিবল, তার বেঁচে থাকা মানে সে সেই মুহূর্তে মৃত্যু, কারণ তার জীবনে যদি মায়ের টাচ চলে আসে, তার আর বেঁচে থাকার কোনো মানেই হয় না, সে সর্বোপরি হয়ে যায়। এটা গেল। এবার তামসিক কেন মৈথুন দরকার,
একবার ভগবান শিব ধ্যানে ছিলেন এবং এক অসুরের অনেক উৎপাত বেড়েছিল, কিন্তু ব্রহ্মাদেব তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে শিব এবং পার্বতীর মিলিত সন্তানই তাকে বধ করতে পারবে। সেটা কে না কার্তিক, পরবর্তীতে যে কার্তিক। তাহলে শিব এবং পার্বতীর মিলিত সন্তান হতে গেলে তাদেরকে তো মিলিত হতে হবে, কিন্তু শিব তো ধ্যানস্থ হয়ে আছে, দীর্ঘ বছর হয়ে গেল, পার্বতী কি করে তার ধ্যান ভাঙাবে? সম্ভব না। তাহলে কি করে সন্তান উৎপাদন হবে? এর জন্য প্রয়োজন পড়ল কামদেবকে। এই যে আমরা পড়ি পাঁচে পঞ্চবান, পাঁচে পঞ্চবান পড়েছি, এই পঞ্চবান আসলে কামদেবের 5টা বান, তাদের বিভিন্ন নাম আছে। এই তো কামদেবকে বলা হলো যে তুমি শিবকে বান মেরে তার মধ্যে কাম উদ্দীপনার জন্ম দাও, যাতে করে চোখ খুলে মাকে দেখতে পাবে আগে, মাতা পার্বতীকে, এবং তখন সঙ্গমে লিপ্ত হবে এবং সেই সময় মা গর্ভবতী হবে। এবার পার্বতীও জানে, পার্বতী মায়ের বাবার সামনে এসে বসে আছে যে ধ্যান ভাঙলেই বাবার সাথে মানে সম্বন্ধ করবে। এবার কামদেব তীরটা ছুঁড়ছে, হাতটা কাঁপছে ভয়ে কামদেবের। যে একবার হয়েছিল মনে আছে যে কামদেব যখন মহাদেবকে তীর মেরেছিলেন, ত্রিনেত্র খুলে গেছিল, ভস্ম হয়ে গেছিলেন কামদেব। সেই ভয়ে কামদেব বলছে আমি তীরটা মারলে এর পরে কি হবে, এই ভয়ে কামদেবের হাত কাঁপছে এবং কাঁপতে কাঁপতে তীরটা চলে গেছে মা পার্বতীর গায়ে, ছুঁড়েছে আর গেছে মা পার্বতীর গায়ে। মা পার্বতী তখন কাম জ্বরে পুরো পাগলের মতো অবস্থা, ঘাম, বিন্দু বিন্দু ঘাম, ঘাম, মানে তার তখন পুরো শরীর একদম কাম জ্বরে যে এই মুহূর্তে আমাকে মহাদেবের সাথে যেমন করে হোক ঘনিষ্ঠতা করতে হবে। মহাদেব তখনও কিন্তু ধ্যানে। তারপর নারায়ণের প্রচেষ্টায় মহাদেবের ধ্যান ভাঙে। মহাদেব ধ্যান ভেঙে দেখেন যে মাতা পার্বতী কাম জ্বরে, মানে জ্বর এসে গেছে পর্যন্ত, এমনই কাম জ্বর, এবং ওই যে বিন্দু বিন্দু ঘর্ম সেটা জমেছিল, মা তখন ওটাকে নিয়ে এইভাবে কাঁচিয়ে ছুঁড়ে ফেলেছিলেন। ওইটাই বাষ্পীভূত হয়ে এক একটা 8টা বাষ্পীভূত হয়েছিল এবং ওখান থেকে ফেটে ফেটে আরও 8টা রূপ নিয়েছিল। এইভাবে 64টা রূপ নিয়েছিলেন। তো 64 যোগিনী সেখান থেকে উৎপন্ন। এবার তারা উৎপন্ন হলো কোথা থেকে? কাম ভাব থেকে, কামের ঘাম, এবং এই ঘাম কিন্তু তামসিক, আমাদের শরীরে যে ঘাম হয়, এবং এদের জন্মটাই হলো কাম ভাব, মানে পুরো তামসিক ভাব থেকে। সেই কারণে তাদেরকে সিদ্ধি লাভ করতে গেলে যে কোনো সাধককে তার সাথে করতেই হবে, মাস্ট। তাদের জন্মই হয়েছে মায়ের কাম ভাব থেকে। আচ্ছা, এটা হচ্ছে ক্লিয়ার হলো কনসেপ্টটা? এই জন্য তাদের মাছ, মাংস, মদ, মৈথুন, এই সমস্ত কিছু তামসিক জিনিসগুলো লাগে, তাদের সাধনা করতে গেলে লাগে। আচ্ছা, মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল আজ এই বিষয়টা। যোগিনীটা হলো ক্লিয়ার, এবার ডাকিনীটা ক্লিয়ার করি। কারণ একটা বিষয় আমি বলি, ডাকিনী যোগিনীর ক্ষেত্রে অনেকেই বলে যে, বিশেষ করে ডাকিনীর ক্ষেত্রে যে নেগেটিভ, ডাকিনী নেগেটিভ চার্জ, আচ্ছা, যোগিনী পজিটিভ চার্জ। যোগিনী পজিটিভ, আচ্ছা, ডাকিনী নেগেটিভই। কিন্তু মায়ের প্রয়োজন। এই যে তারা মাকে গিয়ে না আমরা জড়িয়ে ধরে, মানে কি বলবো, মাকে জড়িয়ে ধরে প্রণাম করি, করি, মা কিন্তু রাগেন না, রাগ করে ডাকিনী যোগিনী। তারাপীঠে গিয়ে অনেকেই দেখবে প্রবলেম হয়, বলে শ্মশানে গেছিলাম পেয়ে গেছে, সেটা নাও হতে পারে। কিন্তু সব ক্ষেত্রে মাকে জড়িয়ে ধরে পুজো করলে মায়ের চুলগুলো কিন্তু প্রত্যেকটা সব দেহ থেকে নেওয়া চুল, জানো তো, তারা মায়ের যে চুল, তো মায়েরও ডান দিক এবং বাঁ দিকে ডাকিনী যোগিনী থাকে। মাকে স্পর্শ করাটা সকল ডাকিনী যোগিনী সব সময় পছন্দ করে না তারা, আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি। সকলে কিন্তু চেষ্টা করবেন মাকে ভক্তি মনে এইভাবে প্রণাম। দেখো আমি বলছি, আমি নিজেও মাকে জড়িয়ে ধরিয়ে প্রণাম করেছি বা আজও করি, কিন্তু কথাটা হচ্ছে কোন মানুষ কি বস্ত্রে আসছে বা কোন মানুষের ভেতরে কতটা মানে কুচিন্তা রয়েছে আমরা তো জানি না, তারা সব জানে। এবং দেখবে তারা মার ব্যাপারে আমি এটা খুব লক্ষ্য করেছি, তারা মার দিকে তাকিয়ে তুমি কিছুক্ষণ থাকলে তোমার চোখ থেকে জল বেরিয়ে যাবে। কোনো মন্দিরে পা দেওয়া মাত্রই তুমি অদ্ভুত ফিল পাবে যে এখানে মা আছে, কিন্তু ভাইবটাই এমন লাগে, ওটা বোঝা যায় যে মা আছে। এবং কোনো মায়ের দিকে তাকিয়ে থাকলে তুমি ধরো ভেবে গেছো এটা চাইবো, কিচ্ছু চাইতে পারবে না, পুরো ভুলিয়ে দেবে, তোমাকে সম্মোহিত করে দেবে একদম। তুমি শুধু মনে হবে মাকে দেখি আর মানে চোখ দিয়ে অঝরে। তারা আমার ক্ষেত্রে এটা মারাত্মক রকমভাবে হয়। প্রচুর দর্শক যদি সত্যি হয়ে থাকে কমেন্ট করতে বলবো, মাকে দেখলে যেন মনে হয় শুধু দেখতেই থাকে। এটা পুরো ডাকিনী যোগিনীদের প্রভাবে। এবার ডাকিনীতে আসি। মায়ের যেমন 64 যোগিনী রয়েছে, তো শিবেরও তেমনি 64টা ডাক রয়েছে।
তাদেরই স্ত্রীলিঙ্গ হচ্ছে ডাকিনী। এবার বাবার এক ডাক, তার স্ত্রীর নাম হচ্ছে ডাকিনী। ডাকিনী দুই ভাগে বিভক্ত, একটা স্থূল ডাকিনী, একটা সূক্ষ্ম ডাকিনী। স্থূল ডাকিনী কিন্তু মর্তে ঘুরে বেড়ায়, শ্মশানে থাকে। সূক্ষ্ম ডাকিনী আমাদের মূলাধার চক্র এবং স্বাধিষ্ঠান চক্রের মধ্যবর্তী অঞ্চলে থাকে। আমাদের যে 7টা চক্র, 7টা চক্রে কিন্তু বিভিন্ন মায়ের কিন্তু বিভিন্ন ডাকিনী, যোগিনী, হাকিনী, শাকিনী, লাকিনী এনারা রয়েছেন। মূলাধার চক্রে রয়েছে ডাকিনীর বাস। আমরা যখন দীক্ষা নেওয়ার পর বাড়িতে জব করি, সেই সময় প্রচুর ডিস্টারবেন্স আসে। কীরকম? চোখ বন্ধ করলেই না দেখবে খাবারের ছবি চলে এলো, বা কিছু কিছু ছবি চলে এলো, মানে অটোমেটিক এটা আসে, এটা আসানো হয়। অনেকের আবার অলসতা আসে, হাইয়ের ওপর হাই আসবে, প্রচুর হাই তোলে জব করতে করতে, প্রথম এটা হবে। এগুলোকে অগ্রাহ্য করে তোমাকে কন্টিনিউ, যেটা তোমার গুরু দিয়েছে যে এত লক্ষ জব দরকার, সেটাকে কমপ্লিট করতে হবে। এটা করে কিন্তু ডাকিনী। তোমাকে সাধনায় সিদ্ধিলাভ করতে দেওয়া হয় না। প্রথম চক্র জাগরিত হবে মূলাধার আগে, তারপর স্বাধিষ্ঠান হচ্ছে সব থেকে অলস চক্র, কারণ একে কন্ট্রোল করছে কুর্ম, মানে কচ্ছপ এমনিই অলস। তো তোমার দেখবে মাঝে মধ্যে মনে হবে আজকে জব করবো না, বা এত কাজ করতে পারছো কিন্তু জব করতে ইচ্ছা করবে না, এটা তোমাকে দিচ্ছে স্বাধিষ্ঠান চক্র। কারণ তুমি মূলাধারকে ক্রস করে স্বাধিষ্ঠানে এসে পৌঁছে গেছো, জানবে যখনই তোমার এই ভাবটা আসবে যে আজকে জব করবো না, ভাল লাগছে না। আর যখন জব করতে করতে ডিস্টার্ব আসবে, তখন জানবে ডাকিনী তোমাকে জব করতে সফল হতে দিচ্ছে না। নেগেটিভ চার্জ তো সে বাধা দেবে, কারণ মাকে বন্দি করা বা মাকে সিদ্ধিলাভ করে নিলে তো তাদেরকেও সিদ্ধিলাভ করে নিতে হয়। মায়েরই তো পারিপার্শ্বদ তারা, তো তারা তো কখনো বন্দি হতে চাইবে না তোমার। হ্যাঁ, সেই কারণে ডাকিনী বাধা দেয়। এবং 64টা যোগিনীর সাথে 64টা ডাক রয়েছে, এবং তাদের প্রত্যেকের স্ত্রী বা ভৈরবী ডাকিনী রয়েছে। আমি জিজ্ঞেস করি, ডাকিনী সিদ্ধ হওয়া কি যোগিনী সিদ্ধর থেকে কঠিন? সোজা, ডাকিনীটা সোজা। ডাকিনী সোজা। আচ্ছা, যোগিনীটা কঠিন। হ্যাঁ, কারণ যোগিনী তো পজিটিভ, নেগেটিভটা তাড়াতাড়ি। ডাকিনী সিদ্ধ হওয়ার আমি প্রসেস বলতে পারবো না, মন্ত্র বলবো না। না অবশ্যই। হ্যাঁ, ডাকিনী যে সাধক, সাধারণ মানুষ তো করার চেষ্টাও করবেন না একদমই। যদি আগে সবার আগে তো গুরুর পারমিশন থাকতে হবে। গুরু পারমিট করলে তুমি সবার আগে ভেড়া হয় না, হ্যাঁ, ভেড়ার চর্বি থেকে বানানো তেল দরকার হয়। ভেড়ার চর্বি থেকে বানানো তেল, আর আবারও বলবো, যত নোংরা মানে জায়গার মধ্যে ডাকিনী সাধনাটা করতে পারবে তত বেটার। সব থেকে ভালো হয় পোস্টমর্টম যে ঘরে হয়। চান্স পাওয়া সম্ভব না, কিন্তু কারুর যদি কানেকশন থাকে, পোস্টমর্টম যে ঘরে হয় সেই ঘরে সব থেকে ভালো পিশাচিনী ডাকিনী সাধনায় সিদ্ধি লাভ করা যায়। আচ্ছা, নিজে একটা গণ্ডি করবে আগে, সেটা একটা দ্রব্য আছে, তার গণ্ডি করে সেখানে কন্টিনিউ, ওখানেই কিন্তু মল মূত্র সব ওখানেই ত্যাগ করতে হবে। ওকে গণ্ডির বাইরে 45 ডেজ বেরোনো যাবে না। ওখানে ওই যেটা বললাম, ভেড়ার চর্বি থেকে বানানো তেলের প্রদীপ জ্বালতে হবে, কালো তিল রাখতে হবে, এবং ডাকিনীর নাম আছে, তুমি কোন ডাকিনী সিদ্ধ হতে চাও সেই ডাকিনীর নাম করে তাকে আহ্বান করতে হবে। এবং সে আসার পর অবশ্যই কিন্তু যদি সে তাকে স্ত্রী রূপে গ্রহণ করে, সব থেকে ভালো সিদ্ধি লাভ হবে। কারণ ওই যে বললাম, তার তো কাম থেকেই মানে এদের উৎপত্তি। তো যদি সে যোগিনী বলো বা ডাকিনী, যোগিনীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে তুমি যদি তাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাও সব থেকে বেটার, কারণ সে খুব সহজে তাহলে রোজ তোমার সাথে করতে পারবে। এবং ডাকিনীর ক্ষেত্রেও তাই, তুমি তাকে ডাকলে, গোলাপের মালা পরালে, এবং এইভাবে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, কিন্তু সেই সাধককে আর সংসার করা যাবে না। কারণ যখনই তার কাছে কোনো নারী আসবে, সে তাকে মেরে ফেলবে, একদম মেরে ফেলবে, ঘাড় মোটকে মেরে ফেলবে, পুরো তার ঘাড়ই মটকায়। আর ডাকিনী কিন্তু বেশি অ্যাটাক করে কলিজাতে। আচ্ছা, তার খাবারই হচ্ছে কলিজা। এজন্য অনেক হার্ট অ্যাটাক হঠাৎ করে যে হয়ে যায়, হার্ট অ্যাটাক। এবারে লোক আমাকে বলবে তাহলে হার্ট অ্যাটাক মানে ডাকিনি না, আমি সব ক্ষেত্রে বলছি না, বিশেষ তার কিছুদিন আগে থেকে তার শরীরে রক্তের পরিমাণ কমে যাবে। কিছুদিন বলতে ধরো 2 মাস আগে থেকে তার শরীরে রক্ত হঠাৎ করে কমতে থাকবে, কিন্তু ডাক্তার রিপোর্টে পাবে না, দেখবে হিমোগ্লোবিন ঠিক আছে, কিন্তু শরীরে রক্ত থাকবে না, রোগা হয়ে যাবে, প্রচণ্ড পরিমাণে চুল উঠবে,
ঠিক আছে, এবং তার গা থেকে আঁশটে গন্ধ, এমনকি জামা কাপড় সুগন্ধ সার্ফ দিয়ে কেচেও তার জামা কাপড়ে কিছুক্ষণ বাদেই আঁশটে গন্ধ উঠবেই উঠবে। তার 2 মাস পরেই তার হার্ট অ্যাটাক হবে। কলিজাটা পুরো মানে শেষ করে দেয় ডাকিনি। ডাকিনিটা অনেকটা কর্ণপিশাচিনীর মতো, অনেকটা কর্ণপিশাচিনীর মতো, কিন্তু এটা কর্ণপিশাচিনী নয়, এটা আলাদা ডাকিনি। ওটা তো পিশাচ হয়ে গেল, পিশাচ হয়ে গেল। এটা ডাকিনি, পিশাচিনী পেলে তাকে মুক্ত করা যায়, তান্ত্রিকরা করতে পারে, কিন্তু ডাকিনি যোগিনী খুব ওটা মায়ের রূপ থেকে আঘরিরা পারে, মানে ম্যাক্সিমাম টাইম সংসার থাকে না, কারণ তাদের কোনো পিছুটান নেই, কোনো ভয় নেই। আর ধরো এই ডাকিনীদের যেহেতু অনেক রূপ আছে, সেক্ষেত্রে কি সব ডাকিনীর কে আহ্বান করার প্রসেসটাই এটাই? সেম প্রসেস, শুধু নামটা আর মন্ত্রটা পরিবর্তন আলাদা হয়ে যাবে একদম। আচ্ছা, মানে আমি জাস্ট জিজ্ঞেস করি এই ডাকিনীদের মাধ্যমে কি করা যায়, মানে যে সিদ্ধ হচ্ছে সে কি কি করতে পারে? কেন ডাকিনী সিদ্ধ হলে তোমার সারা বিশ্বব্রহ্মাণ্ড মানে সব তোমার হাতে, মানে কিন্তু ব্যাপারটা একটা জিনিস বোঝো, আমাদের আজকে টাকা পয়সা সমস্ত কিছু দরকার হয় কেন? সংসারের জন্য তো, তাই তো। আজকে যখন ডাকিনী আমার সংসারটাই কেড়ে নিচ্ছে, যে আমাকে আর সংসার করতে হবে না, আমি কারুর সংসারে আবদ্ধ হতে পারবো না, হ্যাঁ জনকল্যাণের মতো মেন্টালিটি যদি থাকে তাহলে তুমি ডাকিনী সাধনা করো, কর্ণপিচাসিনী করো, যা খুশি করো, কিন্তু শর্ত একটাই, যেই মুহূর্তে ওর আগে তোমার বীর্য স্খলন হবে সেই মুহূর্তে তোমার মৃত্যু অনিবার্য। আচ্ছা, এই ক্ষেত্রে এটা তো ব্যাপার রয়েছে একদম। সবার আগে ডাকিনী বলো কর্ণপিচাসিনী বলো আসবে, এবং এতটা জানি না বলা ঠিক হবে কি না, সেই সাধকের পেন হাত দিয়ে সে দেখবে আচ্ছা যে সে সেক্স করতে সক্ষম কিনা, তার ক্ষুধা মেটাতে সক্ষম কিনা, সে অপরূপা সুন্দরী হয়েই আসবে, কিন্তু তোমার বীর্য ওর আগে স্খলন হবেই, কারণ তার ক্যাপাসিটি অনেক হাই, অনেক হাই। তো তার আগে তোমার বীর্য স্খলন হবেই। তো যেই মুহূর্তে তোমার বীর্য স্খলন হবে মানে তুমি হেরে গেলে ওর কাছে, সেই মুহূর্তেও তোমার হেল্প করাও বন্ধ করে দেবে, প্রয়োজনে মেরেও ফেলতে পারে। আচ্ছা, আবার আরেকটা ব্যাপার আছে, যে সাধক ডাকিনী বা কর্ণপিচাসিনী সাধনায় সিদ্ধি লাভ করলো, সে যতক্ষণ না তার শিষ্যকে তাকে ট্রান্সফার করে দিয়ে যাচ্ছে ততক্ষণ তার মৃত্যু জিন্দেগিতে হবে না। সে বিছানায় পড়ে থাকবে কিন্তু তার দেহ থেকে প্রাণ বেরোবে না। কর্ণপিচাসিনী বা ডাকিনী আদেশ দেবে যে হ্যাঁ মানে আমাকে কাউকে দিয়ে যা, তাহলেই তো। এত রিস্ক নেওয়ার দরকার কি? আচ্ছা, মানে ততক্ষণে মারাও যাবে না, মরবে না কিছুতে, তাকে মানে ধ্বংসও তো করা যায় না, যে ধ্বংস করে দিয়ে নিজে মুক্তি ওইভাবে ধ্বংস করা যায় না। ডাকিনী মানে দেখো এক কথায় আমাদের গ্রামাঞ্চলে ডাইনি কথাটা শুনেছো তো, অনেক ডাইনি রক্ত শুষে নেয়, এই করে নেয়, তো ডাইনির সাথে ডাকিনীর অনেকটা মিল আছে। ডাইনিরাও কিন্তু সেম, ডাইনি বিদ্যা যে অর্জন করে নিয়েছে, সে যতক্ষণ না তার এই বিদ্যা তা কাউকে দিয়ে যাচ্ছে তার মৃত্যু হয় না। মৃত্যু হয় না, খুব সাংঘাতিক, মানে কে করবে আমি জানি না, খাড়া করে। আচ্ছা, একটা বিষয়ে মানে খুব শোনা যায় যে এই যে মানে আমি জানি না তুমি এই উত্তরটা দেবে কিনা, এই যে মানুষ কমেন্ট করে সেই দিক দিয়ে আমার মাথায় এলো যে এতই কিছু যদি হতো তাহলে আমাদের মন্ত্রীদের ওপর করে দেখান। ওকে, তো এইটা কি সম্ভব? কিন্তু কথা হচ্ছে মন্ত্রী তো আমার হ্যাঁ কিছু কিছু মন্ত্রীর জন্য হয়তো আমরা হ্যারাস হচ্ছি, ঠিক আছে, অনেকেই বলে হ্যাঁ একে মেরে ফেলুন ওকে মেরে ফেলুন। প্রথম কথা তার ডিএনএ থাকতে হবে এমন কিছু দ্রব্য চাই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে তার যদি কোনো মন্ত্রী, সে যখন যেমন বুলেট প্রুফ গাড়ি নিয়ে চলছে, সে শরীরটাকেও 1000% গ্যারেন্টি বন্ধনে রেখেছে। সে এতটাও বোকা নয় যে বন্ধন মুক্ত আছে। বিশেষ করে আমাদের বেঙ্গলে প্রত্যেকেই কিছু না কিছু বগলা কবচ তো নিয়ে রেখেছে বন্ধন, প্রায় যারা মানে বা মানে না বাদ দাও, কিন্তু কিছু না কিছু বন্ধন তাদের আছে। এবং আরও একটা জিনিস, আমাদেরকে প্রেডিকশন করে ছক দেখতে হবে যে তার কি আদৌ এইভাবে মৃত্যু আছে। কারণ কোনো তান্ত্রিক অঘরী যাই বলো না কেন শ্রী বিষ্ণুর উপরে যেতে পারে না। শ্রী বিষ্ণু তো আমাদের নির্ধারণ করেই পাঠাচ্ছে জন্ম মৃত্যু বিয়ে। তো আমরা কি করতে পারি? কাউকে মেরে দিতে পারি না, বা উচিত না আমি বলবো। তাকে তুমি শিক্ষা দাও, অন্য রকমভাবে শিক্ষা দাও। পার্সোনালি কাউকে মেলা বা তুমি মারলেও মরে যাবে এই ভাবনাটা একদম ভুল। সে কেন মরে? তার মৃত্যু নির্ধারিত হয়ে আছে। বহু মানুষ তো প্যারালাইসিস অবস্থায় বিছানায় পড়ে থাকে, তাদের পরিবার চায় যে এবার সে চলে যাক, কিন্তু সে কি যায়? আচ্ছা, রাজনীতি নিয়েই যখন কথা উঠলো এই কথাটা বলি যে এমন কোনো এন্টিটি আছে যেটা কোনো রাজনৈতিক ব্যক্তির কাছে থাকলে সে ভালো ফল করবে? হ্যাঁ, এখানে আমাদেরকে একটু জিনের দিকে চলে যেতে হবে। একটা জিন আছে, তার নাম হচ্ছে হামজাদা।
আচ্ছা। এবার শুধু এটা রাজনৈতিক বা পলিটিক্যালের জন্য নয়, এটা ধরো 10 জনের মধ্যে একজন হয়ে ওঠার গল্প। 10 জন দাঁড়িয়ে আছে এখানে, আজকে যদি এখানে দেব থাকে, লোক কি আমাকে পাত্তা দেবে? তোমাকে পাত্তা দেবে? দেবকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে। কিন্তু ওই দেবের মাঝখানে থেকেও আমি নিজে পপুলারিটি নিয়ে বেরিয়ে যেতে পারি যদি আমি হামজাদকে সিদ্ধ করে রাখি। মানে 10 জনের মধ্যে তোমাকে একজন হয়ে ওঠাবে। হামজাদা সিদ্ধ করার নিয়ম হচ্ছে এটা পুরোপুরি পুরো কবরস্থান তার দখলে, মানে সে কবরস্থানের মালিক। আচ্ছা। পুরো কবরস্থান থাকে হামজাদের দখলে। তো এই কথা কিন্তু ডাকিনী বলো বা যোগিনী বলো, সিদ্ধদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো কিছু। কিন্তু হামজাদা পার্টিকুলারলি পলিটিক্যাল ব্যাপারটাতেই আমি বলছি। আফগানিস্তানে এরম একজন আছেন, নাম বলবো না আমি, তিনি হামজাদ সিদ্ধ। এটা আমি কোথা থেকে জানলাম বা আফগানিস্তানের খবর না, আমি দিল্লি গেছি বা বৃন্দাবনও গেছি আমি। তো আমি এর কিছুদিন আগে 6টা জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসেছি। অনেকেই আমার ফেসবুকে জানে, একসাথে 6টা জ্যোতির্লিঙ্গ 20 দিনের মধ্যে আমরা দর্শন করে ফিরেছি। সেখানে বহুজনের সাথে আলাপ পরিচয় হয় এবং সেখানেই আমার ওই বাবার সম্পর্কে পরিচয় হয় এবং আমি বাবার সাথে ফোনে বার্তালাপও করি। আমি বাবাই বলছি, তিনি আসলে পীর মোহাম্মদ বলতে পারো, যাই বলো। তো তিনি আমাকে যেটা বলেছেন যে হামজাদা সিদ্ধর উপায়, কবরস্থানে গিয়ে একটা শুক্রবার করে কবরস্থানে গিয়ে আতর মেখে গিয়ে তোমাকে একটা সর্ষের তেলের মানে দীপক জ্বালতে হবে এবং হামজাদের মন্ত্র আছে, একটা কবরের মধ্যে রেখে, এবং সেই কবরটা হতে হবে কোনো কুমারী মেয়ের, ঠিক আছে, কোনো কুমারী মেয়ের কবর হতে হবে, সেখানে রেখে তোমাকে জপ করতে হবে এবং এই জপ চলাকালীন পুরো কবরস্থানের যত এন্টিটি আছে তোমাকে ডিস্টার্ব করবে। আচ্ছা। মারাত্মক রকম যত এন্টিটি আছে। এবং কবরে ঢোকার পারমিশনও নিয়ে নিতে হবে, অবশ্যই তার যে গুরু তার আশীর্বাদ নিয়ে নিতে হবে যে আমি এই সাধনা করতে যাচ্ছি। গুরু ছাড়া হবেই না। প্রচুর ডিস্টারবেন্স আসবে, এমনকি তুমি প্রচুর এন্টিটি দেখতে পাবে, প্রচুর বাদুড় এসে তোমাকে ঘিরে ধরবে। সব কিন্তু ছলনা, মানে সবই কিন্তু অদৃশ্য, কিন্তু তুমি দেখতে পাবে। প্রচুর বাদুড় তোমাকে ঘিরে ধরতে পারে, চিলে ঠোকরে দিতে পারে, না যা যা বাধা হয়। রক্তের গন্ধ পাবে, মারাত্মক রক্তের, মানে বমি চলে আসবে, কিন্তু যে মুহূর্তে তুমি ওয়াক করবে সেই মুহূর্তেই তোমার শেষ সব এগুলো আসবে। 45 দিনের দিন, লাস্ট দিন, এক বিশাল আকার লম্বা কুশ্রী, মানে জঘন্য দেখতে, খুবই বাজে দেখতে, এবং তার গা থেকে রক্তের গন্ধ বেরোবে। সে এসে তোমাকে দেখা দেবে, মাথায় হাত রাখবে, সে দেখা দিয়ে বলবে কি চাস বল। তখন তুমি বলবে তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই, তার বদলে তুমি যা চাও তাই। এবার তার বদলে সে রোজ তোমার মাংস চাইতে পারে, কখনো মোরগ চাইতে পারে, কখনো হাতি, মোষ, যা খুশি চাইতে পারে, যা খুশি চাইতে পারে। তো তোমাকে কিন্তু এনে এনে দিতে হবে। তাহলে এগুলো যে আনবে তাকে সবার সাথে নিশ্চয়ই থাকা যাবে না, মানে একটা পাড়ায় থাকা যাবে না। তুমি হঠাৎ করে একটা হাতি ঢুকিয়ে আনছো এবং তাকে দিচ্ছ, এবং পাড়ার লোক দেখলো হাতিটা এলো, পরের দিন হাতিটা নেই, পুরো হাতি নেই, একটা ঘোড়ার মাংস চাইতে পারে, মোষের মাংস চাইতে পারে হামজাদা। কিন্তু তুমি যদি তাকে মানে মানে সিদ্ধি লাভ করো হামজাদার উপর, এবং তুমি তাকে, এটা সারা জীবনের গল্প, কিন্তু তোমাকে যা চাইবে তাই দিতে হবে, তাহলে ও তোমার কানে কানে এসে বলবে, এটা তো একটা গেল, তোমাকে এতটাই অ্যাট্রাকটিভ করে তুলবে এবং তোমার চোখের দিকে তাকালে যে কেউ মোহিত হয়ে যাবে। আচ্ছা। কারণ তোমার পেছনে সে আছে, অদৃশ্যভাবে সে থাকবে। তো এটা কিন্তু আমাদের ডাকিনী বলো বা যোগিনী বলো, যোগিনী সিদ্ধি লাভ করলেও তার মধ্যে আলাদাই অরা আসে, তাকে দেখলেই তুমি মানে মোহিত হয়ে যাবে। কিন্তু সে এসে এখানে বসে পডকাস্ট করবে না, সে লোকালয়ে থাকবেই না। ওটাই হলো, এই যে জিনিসপত্র বলছে লোকালয়ে থাকার মতো, মানে থাকলে কেস খেয়ে যাবে, একদম কেস খাবে পুরো। আজকাল তো ফ্ল্যাট বাড়ি বেশি, তোমাকে থাকতেই দেবে না। আচ্ছা, এবার তোমাদের তন্ত্রের দিকটা আছে, যেটা হচ্ছে আদিবাসী তন্ত্র, যেটা নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, তো সেটার প্রথম বিষয়টা হলো এই যে আত্মাকে আহ্বান করো তোমরা যখন ডাকো, এটার কি কোনো প্রসেস আছে যেটা বলা সম্ভব অন ক্যামেরা? হ্যাঁ, বলা সম্ভব, কিন্তু প্রথমে তোমার একটা ভুল, যে ভুলও বলবো না, সব ক্ষেত্রে কিন্তু আমরা আত্মা আহ্বান করি না। আত্মাকে কাজে লাগিয়ে যে কাজ করা হয় তা কিন্তু নয় পুরোপুরি। আমরা
দৈবিক শক্তিকেও কাজে লাগিয়ে কাজ করি, বেশিরভাগ দৈবিক শক্তিকেই কাজে লাগিয়ে করি। কারণ দেখো, আত্মাকে আহ্বান করে কোনো কাজ করালে না তার একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। সেটা আমার উপরেও আসতে পারে, সেটা যে ক্লায়েন্টের হয়ে কাজ করছি তার উপরেও আসতে পারে, যে তার বাড়িতে গিয়ে এটা করে আয়। যেমন অনেকে ওই বলো না যে ছোট্ট জিন 1.5 ফুটিয়া, 1.5 ফুটিয়াকে দিয়ে যারা কাজ করায়, 1.5 ফুটিয়া কিন্তু তার বদলে অনেক কিছু চাইতে পারে, ঠিক আছে, তোমাকে সেটা দিতে হবে। বা ক্লায়েন্টের বাড়িতে গিয়ে এটা করে দে, ওটা করে দে। তো বন্দুক চালালে যেমন তার বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক সেই রকম আত্মা নেগেটিভই হয়। নেগেটিভ কখনো পজিটিভ মানে পছন্দ করি না আমি পার্টিকুলারলি। তারামা আছেন আমাদের, এবং অবশ্যই যোগিনী রয়েছেন, সিদ্ধ নই, কিন্তু তারামা যখন আছেন আমি শিওর 64 যোগিনীও আমাকে কাজে সাহায্য করে। হয়তো তাকে অনুভব করতে পেরেছি কিন্তু দেখতে পাইনি, কারণ আমি যোগিনী সিদ্ধ নই। কিছু মানুষকে এমন কিছু কথা বলার ক্ষমতা রাখি যেটা আমি না জেনেও বলতে পারি। কি করে বলতে পারি আমি জানি না, বলি। তো তিনি যা আদেশ দেন যে হ্যাঁ এইভাবে এইভাবে ওকে করতে হবে, তার কাজ আমি করে দিই এবং সাকসেসফুল হয়। মিনিমাম 3 মাস টাইম দিতে হয়। তন্ত্র কিন্তু ম্যাজিক নয়, আজ রাতে আমি কাজে বসবো কালকে হয়ে যাবে, আবার মা চাইলে সেটা হয়েও যেতে পারে, কিন্তু মিনিমাম 3 মাস পরেই রেজাল্টটা পাওয়া যায়। অনেকে ভাবে আজই করলাম কালকেই হয়ে গেল, হয়ে যায়, হ্যাঁ অনেকের ক্ষেত্রে হয়। অনেকের ক্ষেত্রে মানে তারও সেটা মানে সে মানে আশা তার করছি সময় এসে গেছে। যখন যজ্ঞে তোমরা বসো তখন মনে হয় সেও তো বসে নাকি? অবশ্যই, সব ক্ষেত্রে না, অনেক ক্লায়েন্ট হয়তো আসতে পারে না। হ্যাঁ, কিন্তু তার যদি অরা কানেক্ট হয়ে যায় তার তাহলে নাম গোত্র, হ্যাঁ গোত্র আমাদের কেন, এই যে ভরদ্বাজ গোত্র, কাশ্যপ গোত্র, এগুলো তো এক এক ঋষির নামে গোত্র পাওয়া। কাশ্যপ মুনি ছিলেন, তার ঋষি থেকে কাশ্যপ গোত্র এসছে। এবার গোত্রটা আমাদের কেন ইউজ হয় জানো? এই যে শান্তদ্বীপ, তোমার শুধু নাম দিলাম, ওই যোগিনী বা তারামা বা কালী যে ঠাকুরেরই পুজো করছো, সে বলবে কে শান্তদ্বীপ, তার পাশে তুমি গোত্রটা লাগিয়ে দাও, ও এই ঋষির, তাহলে এর কাজটা করে দিতে হবে, ঠিক আছে। ও ভরদ্বাজ ঋষির, ভগবান তো তোমায় আমায়, আমরা তো লিলিপুট, আসলে তো আমাদের বংশধর আলাদা, প্রত্যেক ঋষির নামে এক একটা গোত্র নির্ধারিত করা হয়েছে। তো সেই ব্যক্তির নাম গোত্র, যেমন প্রচুর ক্লায়েন্ট আমার আমেদাবাদে আছে, অস্ট্রেলিয়াতেও কিছু কিছু ক্লায়েন্ট আছে, তারা তো আসা সম্ভব না, নাম গোত্র পাঠিয়ে কাজ হয় সেক্ষেত্রে। আচ্ছা, এইভাবে কাজ হয়। আর তোমাদের এই আদিবাসী তন্ত্রের ক্ষেত্রে কি আলাদা কোনো ভাষা ইউজ করো? হ্যাঁ, আদিবাসী তন্ত্রে সাধারণত ছড়া টাইপের ভাষা ইউজ হয়, ছড়া, খুব দারুণ কাজ হয়। যেমন ধরো 10, এই যে এতক্ষণ বলছিলাম যে 10 জনের মধ্যে একজন হয়ে ওঠা, তো এটা একটা আদিবাসী তন্ত্রের প্রয়োগের মাধ্যমেও করা যায়। অতটা এটা ক্ষণিকের জন্য, মানে ধরো তুমি কোনো প্রেজেন্টেশন দিতে যাচ্ছ, তোমার বস তোমাকে পছন্দ করে না একদম, তো স্বাভাবিক যাকে দেখতে নারী তার চলন বেকা, তো তোমাকে যখন বস পছন্দ করে না, তুমি প্রেজেন্টেশনটা দিলে ও কিছু না কিছু খুদবার করবে। তো তুমি সেই মুহূর্তে কি করবে, একটা মন্ত্র, ছোট্ট কাপড় দোগলা দোষী, খপ করে গিয়ে সভায় বসি, সভায় বসে পারিলাম দৃষ্টি, সর্বজনার জিহ্বা বন্ধ। মানেগুলো বোঝো, সর্বজনার জিহ্বা বন্ধ, আমার মুখ দেখে ইয়ে করে বা, তক্ষণই হবে বেড়ালের হাঁ, কার আজ্ঞা, কামাখ্যা কামরূপী মায়ের আজ্ঞা, আমার বাণী যদি মিথ্যে যায় 33 কোটি দেবতার মাথা খায়। মানেটা এবার বোঝো, ছোট্ট কাপড় দোগলা দোষী, খপ করে গিয়ে সভায় বসি, সভায় বসে পারিলাম দৃষ্টি, মানে আমি যার দিকে তাকালাম, সর্বজনার জিহ্বা বন্ধ, মানে আমাকে দেখে সবারই মুখ স্তম্ভন হয়ে গেল, আমার মুখ দেখে ইয়ে করে বা, মানে আমার মুখ দেখে যেই কেউ কথা কিছু জিজ্ঞাসা করতে আসবে তখনই হবে বেড়ালের হাঁ। বেড়াল কোনো আশ্চর্য জিনিস দেখে কীরকম তাকায়, হ্যাঁ তাকাই তো, মানে তুমি স্তম্ভন হয়ে গেলে, পুরো অবাক হয়ে গেলে, মানে ওইটুকু টাইম তুমি সবাইকে স্তম্ভিত করে কাজ করে প্রেজেন্টেশন দিয়ে বেরিয়ে গেলে, এইরকম টাইপ। আরেকটা বিদ্বেষণের ক্ষেত্রে, ধরো ছেলে বা মেয়ে বা কারোর মধ্যে বিদ্বেষণ ঘটাচ্ছ, এখানে আমি কিন্তু দ্রব্য বলিনি কি লাগে, তাই সবাই প্রয়োগ করতে পারবে না, দ্রব্য জানার জন্য আমাকে ফোন করতে একদমই। তো এখানে বিদ্বেষণ বলছি, ধরো আমি ঘটনা আগে শুনবো যে হ্যাঁ এর বিদ্বেষণটা আদৌ প্রযোজ্য বা উচিত কিনা, তাহলেই আমি বলবো যে হ্যাঁ করুন। পুরো রোদ হবে, ছাদে গিয়ে বসতে হবে একটা হাঁড়ি নিয়ে, পেতলের হতে পারে, স্টিলের, অ্যালুমিনিয়াম হলে সব থেকে ভালো, অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে ওপরে যাবে, যাদের দুজনের মধ্যে বিদ্বেষণ হচ্ছে তাদের ছবি, তাদের নাম নিয়ে যেতে হবে। কি বলবে, হাঁড়ির ভেতর হাত ঢোকাবে, মন্ত্রটা বলবে, তিত কলা নিমের পাত, বিষের হাঁড়িতে দিলাম হাত,
ফললা ফললি বেজায় কর। এই ফললা ফললির জায়গায় আসবে যার সাথে যার বিচ্ছেদ করাতে চাইছে। তিত কলা নিমের পাত, একটা তেতো সম্পর্ক হয়ে যাচ্ছে। বিষের হাঁড়িতে দিলেম হাত, ফললা ফললি বেজায় কর। কি কি দ্রব্য লাগে পরে বলে দেবো। বিদ্বেষণ ক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রে হয় কি বলো তো, মানে কারোর ঘর থেকে ধরো মানছে না ছেলে মেয়ের এই বিবাহটা, ওর সাথে এমন করে দিন যাতে। আবার এখন বেশিরভাগ মানে মানে কি বলবো, অবিবাহিত ছেলেরা বিবাহিত মেয়েদের প্রেমে পড়ছে, বৌদি প্রেমে পড়ছে। এখানে তো দুটো ফ্যামিলিই নষ্ট হচ্ছে। একটা অবিবাহিত ছেলে যদি বৌদির প্রেমে পড়ে, না তো সে তাকে ভালোভাবে সুখী রাখতে পারবে বিয়ে করে, আর না তো তার পুরো মানে এক্ষেত্রে বিদ্বেষণ আমি বলবো একদম উচিত। করে দাও, করে দাও, আমার ব্যক্তিগত মতামত, করে দাও। কিন্তু আমি যে জিজ্ঞেস করছি, এই যে মানে এর যে লাস্টিং লংজিভিটি, এটা কতদিন, না এটা পার্মানেন্ট হয়? না, কোনো কোনো ক্ষেত্রে খুব বেশি হলে 1 বছর থেকে 1.5 বছর। আর এই পারপাসগুলো হয় তো কিছু সময়ের, ধরো বশীকরণ করে কাউকে তুমি বিয়ে করতে চাইছো, বিয়েটা হয়ে গেলে বশীকরণ কেটে গেলে সে তোমাকে তেতো দেখতেও পারে, কিন্তু অবশ্যই দুজনের চার্ট দেখাটা ম্যান্ডেটারি। এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু দ্রব্য দ্বারা রেখে দিলেই চিরকাল বশীকরণ থাকে। আচ্ছা, সেটা কন্টিনিউ রাখতে হবে। কিছু প্রয়োগ বলে দেওয়া হবে, 1বার 3বার কাজ করে তাকে প্রয়োগ বলে দাও, সে ওটা কন্টিনিউ করতে থাকলে সেই ব্যক্তি বশীকরণ থাকবে। আর যেটা বিচ্ছেদের কথাটা বললে এইমাত্র, এটা হাড়ির মধ্যে যাই হোক প্রসেসটা, বিচ্ছেদটা তো বেশি দিনের প্রয়োজন হয় না। 1 বছর হলে অটোমেটিক ওর ইমোশনটা ওখান থেকে বেরিয়ে আসে একদম। এক্স্যাক্টলি। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারছি আজকে। আচ্ছা, আমি শাবর মন্ত্রের শেষে আসবো, তার আগে একটু টোটকা, যেহেতু এই নিয়ে আমরা কথা বলছি, তুমি স্পেশাল যে টোটকাগুলো বলবে বলছিলে, হ্যাঁ সেটা দেখো। সামনে নবরাত্রি আসছে অবশ্যই, এবং ধানতেরাস সবই আসছে পরপর। আমি জানি না ভিডিওটা কবে, আশা করছি পুজোর আগে সবাই পুজোর আগেই আসবে। হ্যাঁ, তো নবরাত্রি করলে অবশ্যই মাকে কর্পূরের সাথে 3টে ফুলওয়ালা লবঙ্গ দিয়ে আরতি করার চেষ্টা করুন। অবশ্যই আপনার ঘরে পজিটিভিটি আসবে, নেগেটিভিটি কেটে যাবে। ধনতেরাসে এলাচ এবং ধনে, এই দুটোর কিন্তু গুরুত্ব অপরিসীম। মায়ের ধনে লাগে, 1 বাটি ধনে 1 বাটি নুন রেখে মায়ের ছবি মাঝখানে রেখে পুজো করুন। আচ্ছা, আপনারা একটা আজকাল জিপে ফোনপে যাই হয়ে যাক না কেন, কিন্তু আমাদের একটা ক্যাশ বাক্স রাখা ভীষণ দরকার। সেই ক্যাশ বাক্স আমরা রাখবো কোথায়? সাউথ ওয়েস্ট কর্নারে। আচ্ছা, এখনই আমি বললাম সাউথ ওয়েস্ট অসুরের দিক, রাহু থাকে, তাহলে এখানে কেন ক্যাশ বাক্স রাখবো? প্রশ্ন। কারণ রাহু মানি অ্যাট্রাক্ট করে। সাউথ ওয়েস্ট কর্নারটাই হচ্ছে আইডিয়াল একটা ক্যাশ বাক্স রাখার জন্য। এবং ক্যাশ বাক্স অবশ্যই যেন কাঠের হয়, কাঠের। সেখানে কি রাখবে? 3টে গোমতী চক্র, 3টে কমল বীজ হয় না, কমল বীজ, আর তোমার 7টা করেও রাখতে পারে বিজোড়ে, 3, 7, 9, 5 এই বিজোড়ে রাখবে। এবং তার মধ্যে একটা 500 টাকার নোট শুক্রবার দিন নিয়ে তার মধ্যে আতর মাখাবে। ওই নোটটার মধ্যে আতর মাখিয়ে সারা রাত ধনতেরাসে মায়ের চরণে রেখে দিন। এবার ধরো ধনতেরাস পড়েছে এবার শুক্রবার নয়, তাহলেও করুন। ধনতেরাসে করুন যে কোনো বার, কিন্তু যখন আপনি অন্য সময় করবেন তখন এটা শুক্রবারেই করবেন। ক্লিয়ার? ধনতেরাসে মায়ের চরণে সারা রাত রইল, তারপর ওই নোটটাকে ক্যাশ বাক্সে রেখে দিন। আতর হলো শুক্রের প্রতিনিধিত্ব করছে, পারফিউম শুক্র, আর নোট মা লক্ষ্মী। লক্ষ্মী এবং শুক্রের পুরো কানেকশন এসে গেল, শুক্র মানে লাক্সারি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, টাকা পয়সা নিয়ে করলে যদি নজর নিয়েও কিছু বলে দাও। হ্যাঁ, নজর নিয়ে তো লেবুর সাথে যখনই লবঙ্গ অ্যাড হয়ে যায় না, সে মারাত্মক অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, একটা পাতিলেবু নিন, 3টে লবঙ্গ ফুলওয়ালা গুঁজে দিন, অ্যান্টি ক্লকওয়াইজ 7বার, সেই যে ব্যক্তির নজর লেগেছে বলে মনে হচ্ছে 7বার বা 9বার ঘুরিয়ে গ্যাস বার্নারে জ্বালিয়ে দিন বা কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন। যদি লেবুর থেকে নর্মাল গন্ধ বেরোয় জানবেন নজর লাগেনি, কিন্তু যদি দেখেন পোড়া চামড়ার গন্ধ বেরোচ্ছে, টায়ারের গন্ধ বেরোচ্ছে, জানবেন 1000 নজর না, ইর্দ গির্দ আশেপাশে কোনো এন্টিটিও রয়েছে। আচ্ছা, লেবু থেকে চামড়া পোড়ার গন্ধ বেরোয় না। আগেকার দিনে যেটা করতো, এখনো অনেকে করে যে শুকনো লঙ্কা শুধু পুড়িয়ে দিয়ে দেয়, সেক্ষেত্রে সেটাও হতে পারে। আচ্ছা, এবার আসি শাবর মন্ত্রের দিকে। শাবর মন্ত্রের ক্রিয়া যেগুলো হয় সেগুলো কি কি? সব কিছু শাবর মন্ত্রে করা যায়, সব কিছু, এভরিথিং। পুতুল ক্রিয়াও করা যায় শাবর মন্ত্রে, আকর্ষণ, বিদ্বেষণ, মারণ, উচ্চাটন, সমস্ত কিছু করা যায় শাবর মন্ত্রে। তা তুমি যদি একটু ডিটেলসে যদি বলো, মানে বিষয়টা
কিছু কি বলা যাবে, যেহেতু না এগুলো সিক্রেট এখানে বিষয়? যদি আমি মন্ত্র, অত মন্ত্র বলা যাবে না না। মন্ত্রর কথা বলছি না, মানে হ্যাঁ দ্রব্য আমি এখানে বলবো, যেখানে দ্রব্য বলবো মন্ত্র বলবো না, মন্ত্র বলে দ্রব্য বলবো। দেখো আমাদের তন্ত্র মার্গে দ্রব্য, দিন, স্থান, কাল, পাত্র, এই কয়েকটা জিনিস কিন্তু একদম ম্যান্ডেটারি। কোনো মানুষ সারা জীবন পেরিয়ে যাচ্ছে সাধনায় সিদ্ধি লাভ করতে পারছে না। কোনো মানুষ ভৈরব মানে যেদিন কাল ভৈরবের জন্মতিথি সেই দিনকে যদি করে, সে কী সাধনা করছে এবং কার সাধনা করছে দেখলে সে একদিনেই দরকারে সিদ্ধি লাভ করতে পারবে, আচ্ছা, যদি বাবার অশেষ কৃপা থাকে। কিন্তু তার চার্ট এবং তার চার্টের অষ্টম ভাবটা দেখতে হবে, অষ্টম ভাবে কে আছে। ঠিক আছে, সবার জন্য সব কিছু নয়, কথাটা বলে না, এটা একদমই ঠিক। তোমার ডাক্তার হওয়া আছে মানে তুমি ডাক্তারই হবে, তুমি তান্ত্রিক হতে পারবে না, এটা বাই বর্ন। এবার তুমি যেটা বললে সাবর মন্ত্রে দ্রব্য দিয়ে মোচার ক্রিয়া করেও আমরা ভূত ছাড়াই, এন্টিটি ছাড়াই, মোচার ক্রিয়া এটা। আর সাবর মন্ত্র বা আদিবাসী তন্ত্রের মূল মাধ্যমই হচ্ছে দ্রব্য দিয়ে বশীকরণ। দ্রব্য লেবু হয়ে গেল, সর্ষে হয়ে গেল, মোচা হয়ে গেল, কাঁচকলা হয়ে গেল, তারপরে তোমার বলো না ছাগলের পা হয়ে গেল, শোল মাছের মাথা হয়ে গেল, এই সমস্ত কিছু আমাদের তন্ত্র কাজের আগে। রাহুকে প্রসন্ন করতে অবশ্যই ছাগলের পা, মাথা আর তোমার দিতে হয় মদ, কারণ রাহুকে দিতেই হবে। তাহলে তুমি রাহু দেখো, রাহুর বিজনেস হচ্ছে ফাটকা ইনকাম, যারা তারপরে তোমার কম মাথা খাটিয়ে হিউজ ইনকাম, কোথা থেকে ইনকাম করা যায়, রাহু তাদের জানবে একদম তুঙ্গে আছে এইগুলো থেকে। এবার তাদেরকে তো নিয়মিত রাহুর হোম করে যেতে হবে, এবং রাহুর হোম মানে সেখানে কারণ দিতেই হবে। একটা বিষয় হয় যে রাহু তুলে আবার ফেলে দেয়, তো সেক্ষেত্রে এই হোমটা করলে কি ওই স্ট্যাটিক এটা উঠতেই থাকবে? রাহুকে কারণ দিতে থাকুক, রাং রাহবে নম। ধরো কোনো গার্লফ্রেন্ড বা কোনো গার্লফ্রেন্ডের ক্ষেত্রে বলছি, কোনো বয়ফ্রেন্ড তোমাকে ভালোবাসতো, এখন তোমাকে দেখলেই যেন বিষ লাগছে। এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও আমি অনেক ক্লায়েন্টকে দেখেছি, বলে যে আমি ভালো কথা বললেও যেন বিষ। আপনি কিছু না, 11 বার বা 108 হলে খুব ভালো হয়। রাং রাহবে নম, রাং রাহবে নম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন, নিজেকে দেখে এই মন্ত্রটা বলুন এবং পজিটিভ কথা বলুন যে আমি ওর কাছে গেলে ও আমায় ভালোবাসবেই। এটা বলে আপনি যান, কাজ হবে, একদম হবে। এবং আপনি নিয়মিত চেষ্টা করুন রাহুকে সন্তুষ্ট। দেখো রাহু তো আসুরিক শক্তি, অসুর। তো আমি যেটা বললাম যে তারা তার পরিবর্তে কিছু চায়, তোমার কাজটা সে করে দিচ্ছে, তাহলে তার পরিবর্তে কিছু চাই, কিছু না, তুমি তাকে একটু মদ মাংস দাও, শ্মশানে গিয়ে দিয়ে এসো রাহুর নাম করে। বা আমাদের তো পার্টিকুলার রিচুয়াল মেনে হয়, নবগ্রহের হোম যখন হচ্ছে তখন রাহুরও হোম হয়, সেই সময় আমরা কারণ দিই রাহুকে। আচ্ছা, সেই সময় সেগুলো হয়। রাহু প্রচুর পয়সা দেয়, যদি ঠিক থাকে রাহু প্রচুর পয়সা দেয়। আচ্ছা, আমি লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই যে ধরো তোমরা যখন এই কাজগুলো করো, তখন কি মানে কাজ করার আগে তোমরা কি চার্ট দেখে নাও? আর যদি ধরো চার্টে দেখা গেল যে এই জিনিসটা নেই, মানে হবে না, তাহলে কি তোমরা বলে দাও? না, সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কিছু কিছু ক্ষেত্রে চার্ট দেখাটা, এটা আমরা বুঝে নিই কেস কি, সেখানে চার্ট দেখাটা দরকার কিনা। মানে যেমন দরকার তখন চার্ট দেখে নিই, অবশ্যই দেখে নিই। না মানে আমি বলছি যে যদি এক্সাম্পল দাও যে কোনগুলোর ক্ষেত্রে দরকার বা এরকম। হ্যাঁ নিশ্চয়ই বলে দিচ্ছি আমি। কাল সর্প আছে কিনা, ছন্ন ছাড়া আছে কিনা, মাঙ্গলিক আছে কিনা, এগুলোর জন্য তো চার্ট তুমিও জানো, এগুলো দরকারি, চার্ট দেখতেই হবে। এবার আসি কাজে, ওর সাথে ওর বিয়েটা আদৌ হবে কিনা। বশীকরণ দিদি আমি ফোন করেই বলছে, দিদি আমি ওকে বশীকরণ করতে চাই। আরে বশীকরণ কি বাজারে কেনার জিনিস? আলু 1 কিলো দাও, পেঁয়াজ 1 কিলো দাও। আগে দেখতে হবে তুমি ওর ভাগ্যে আছো কি না, বা জোটক বিচার করে দেখতে হবে যে তুমি বিয়ের পর আদৌ সুখী থাকবে তো। কারণ তুমি আমার কাছে এসছো মানে আমার দায়িত্ব সেটা, আমি আমার মতন করে তোমাকে বলবো যে না তুমি দেখো বশীকরণ করেও যদি ওকে বিয়ে করো তো তোমাদের বিয়েটা কিন্তু টিকবে না। তোমার মাঙ্গলিক আছে, আগে মাঙ্গলিক দোষটা প্রশমন করো, তারপর তুমি বশীকরণের দিকে যাও না। জোটক বিচার 36 মধ্যে গুণ মিলন হয়, আমরা সবাই জানি। যদি দেখি আমি সেখানে 10 মিলছে, 8 মিলছে, তাহলে তুমি কি বলবো যে খোদার উপর খোদগাড়ি করবে? সেটা তো আমি করবো না, না একদমই ঠিক না। তুমি ওয়ার্নিংটা দিয়ে দাও যে এবার ব্যক্তির প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা, সে যদি এবারে প্রেমে পাগল, তাকে যারা বাঁচবে না, বিয়ে করবে,
করো, 4 বছর পর আবার আসবে কোনো না কোনো জ্যোতিষীর কাছে, আমার কাছে নাই পাইলে অন্য কারোর কাছে যাবে, আবার তোমার তরফ থেকে তুমি সাবধানটা সাবধান করে করে দিই একদম, এক্স্যাক্টলি, যেটা তোমার করার কাজ আর আমার কি। কাজ যেটা। এক্স্যাক্টলি। আমরা মোটামুটি আজ এই নিয়ে মানে সব কিছু আলোচনা করলাম, বিশেষ করে আজের ঘটনাটা একটু অন্য ধরনের। সচরাচর তুমি এরকম ঘটনা বলো বলে না, থাকি না একদম। হ্যাঁ, যে এরকম একটা ঘটবে বিশেষ তারপর করে তো বলবো। এবং এক্স্যাক্টলি কিছু কিছু জিনিস রাখতে হয়, মানে গুরুর কাছে তো অনেক কিছু থাকে, কিন্তু গুরু তো গড়গড় করে সব বলে দেয় না, যখন মনে করে শিষ্যকে দেওয়া প্রয়োজন তখনই দেয়। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ, তুমি এলে ফাইনালি ইউটিএসে। আশা করছি এরকম আরও আমরা এপিসোড একদম, করব। নিশ্চয়ই। আর পূর্ণিমাদির নাম্বার তো আমরা দিয়েই দিচ্ছি, যারা মানে অনেকেই সার্চ করে। ইনফ্যাক্ট তোমার হাজবেন্ড যখন আমার কাছে পডকাস্টে এসেছিলো তখন অনেকে তোমার নাম্বার জিজ্ঞেস করছিল, আমি তোমার আচ্ছা। হাজবেন্ডের নাম্বার দিয়েছিলাম। তো সেক্ষেত্রে এবার আমরা দিয়েই দিচ্ছি তোমার নাম্বার, যারা কন্ট্যাক্ট করতে চাইছে তোমার সাথে করে নেবে। একদম। থ্যাংক ইউ পূর্ণিমাদি।